তো আজকে হচ্ছে 5 জুলাই 2024 শুক্রবার। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি অফলাইন ব্যাচের 88তম ক্লাস এবং তামাদি আইনের প্রথম ক্লাস। এবং আজকে আমরা তামাদি আইন শুরু করতে যাচ্ছি। আপনারা হয়তো বা জেনে জেনে থাকবেন যে আপনাদের বার কাউন্সিল প্রিলিমিনারি পরীক্ষায় তামাদি আইন থেকে 10টা প্রশ্ন থাকে, 10 মার্ক, এবং লিখিত পরীক্ষার ক্ষেত্রে থাকে 15 মার্ক। তো আমরা মোটামুটি এখানে যারা যতটুকু পড়া হবে চেষ্টা করব, এতটুকু পড়লে এখানে তামাদি আইন এখান থেকে মিনিমাম 7 থেকে 8 আপনার পাওয়া সম্ভব ইনশাল্লাহ। তো আসেন আমরা মনোযোগ দেই। প্রাথমিক প্রাথমিক আলোচনা, বা এখানে বানানটা প্রারম্ভিক আছে, বানানটা সঠিক হবে। এটা হবে প্রারম্ভিক, পয়রা ফলার পরে একটা র হবে প্রারম্ভিক। তো তার আগে একটু বলে নেওয়া দরকার যে তামাদি আইন আসলে কি। তামাদি আইন আসলে, তামাদি শব্দের অর্থ হচ্ছে যে সময় অতিক্রান্ত হওয়া, সময় অতিক্রান্ত হওয়ার সময়সীমা বা সময় অতিক্রান্ত হওয়া। এটা একটা আরবি শব্দ। তো তামাদি আইন আসলে কি কারণে লাগে? তামাদি আইন হচ্ছে যে প্রতিটা দেওয়ানি মামলা দায়েরের জন্য একটা নির্দিষ্ট তামাদি মেয়াদ আছে, অর্থাৎ ওই সময়ের মধ্যেই আপনাকে একটা দেওয়ানি মামলা দায়ের করতে হবে, অথবা আপিল, রিভিউ, রিভিশন, এগুলার জন্য একটা নির্দিষ্ট তামাদি মেয়াদ আছে। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বলে দেওয়া আছে যে এত দিনের মধ্যে তামাদি মেয়াদ তামাদি মেয়াদ শেষ হয়ে যাবে এবং এত দিনের মধ্যে দরখাস্ত বা মূল মামলাটা দায়ের করতে হবে। কিন্তু ফৌজদারি মূল মামলার, ফৌজদারি মূল মামলার কোনো তামাদি মেয়াদ নেই। ফৌজদারি মূল মামলার কোনো তামাদি মেয়াদ নেই, তবে ফৌজদারি আপিল বা রিভিশন এগুলার ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য হবে, কিন্তু ফৌজদারি মূল মামলার ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য না। আমরা একটু চলে আসি, দেখেন প্রারম্ভিক পড়াশোনা প্রারম্ভিক যেটা, যে 1859 সালের আগে ভারতে একক কোনো তামাদি আইন ছিল না। কোম্পানি আদালত প্রযোজ্য বিভিন্ন ধরনের আইন যা তামাদি আইনের সাথে জড়িত ছিল তা 3টি প্রেসিডেন্সি শহরের মফস্বল এলাকায় বলবৎ ছিল। আইনে অভিন্নতা আনার জন্য আন্ডারলাইন করবেন, 1859 সালে সর্বপ্রথম তামাদি আইন পাশ করা হয়। একবার পরীক্ষায় প্রশ্ন এসেছিল যে তামাদি আইন সর্বপ্রথম পাশ করা হয় কত সালে? 1859 সালে। এই আইনটি 1862 সালে কার্যকর করা হয়, আন্ডারলাইন করবেন। অর্থাৎ 1859 সালে যে আইনটা পাশ করা হয় সেটা কার্যকর করা হয় কত সালে? 1862 সালে। পরবর্তীতে 1859 সালে তামাদি আইনের পরবর্তীতে 1871 সালে আবার তামাদি আইন প্রবর্তন করা হয়। মানে 59 সালে তো একবার পাশ করলো, আবার পাশ করে কত সালে? 71 সালে, 1871। এবং 1871 সালের তামাদি আইনে গোল দিবেন সরকার কর্তৃক যে কোনো মকদ্দমা দায়েরের সময় ছিল 60 বছর। 1871 সালে যে তামাদি মেয়াদ পাশ করা হয়, সেটা সরকার কর্তৃক যে কোনো মামলা দায়েরের তামাদি মেয়াদ কতদিন ছিল? 60 বছর। তো পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে সরকার কর্তৃক যে কোনো মামলা দায়েরের তামাদি মেয়াদ 60 বছর ছিল কত সালের তামাদি আইনে? 1871। তারপরে দেখেন 1871 সালের তামাদি আইনের পরিবর্তে 1877 সালে তামাদি আইন প্রবর্তন করা হয়, আন্ডারলাইন করবেন। 71-এর পরে কত? 77। সর্বশেষ 1908 সালে পুনরায় তামাদি আইন প্রবর্তন করা হয়, যা বর্তমানে বাংলাদেশে প্রযোজ্য। এবং 1908 সালের গোল দিবেন, এটা 9 নং আইন। কয় নং আইন? 9 নং আইন। এই আইনটি 1909 সালের, আন্ডারলাইন করবেন, 1 জানুয়ারি হতে কার্যকর হয়। তো পাশ করা হয় কত সালে? 1908 সালে। 8 সালের কত নম্বর আইন? 9 নং আইন। এবং এটা কার্যকর করা হয় 1909 সালের কয় তারিখ থেকে? 1 জানুয়ারি থেকে। তাহলে এতটুকু পরে আমরা যা বুঝলাম যে তামাদি আইন সর্বপ্রথম পাশ হয় 1859 সালে, যেটা কার্যকর হয় 1862 সালে। তারপর আবার পাশ হয় 1871 সালে। 71 সালে যে আইন পাশ হয় সেটা সরকার কর্তৃক মামলা দায়েরের তামাদি মেয়াদ ছিল 60 বছর। তারপরে আবার পাশ হয় 1877। তারপরে আবার পাশ হয় 1908। আর 1908-এর কয় নম্বর আইন? 9 নং আইন। আর 1908 সালে যেটা পাশ হয় এটা কার্যকর করা হয় 1909 সালের পহেলা জানুয়ারি, নাকি? জি। তো এখন আমরা একটু চলে আসি যে তামাদি আইন কি একটা পদ্ধতিগত আইন নাকি একটা আপনার মূল আইন বা তত্ত্বগত আইন? পদ্ধতিগত আইন কাকে বলে? পদ্ধতিগত আইন যে আইনে মামলা দায়েরের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে আলোচনা করছে। আর মূল আইন বা তত্ত্বগত আইন বা সাবস্ট্রাকটিভ ল বলা হয় যে আইনে
শুধুমাত্র শাস্তি বা প্রতিকার বা সংজ্ঞা, শাস্তি প্রতিকার বা সংজ্ঞা। তামাদি আইনে কোনো শাস্তিও নাই, তামাদি আইনে কোনো প্রতিকারও নাই, সংজ্ঞা আছে বাট শাস্তি বা প্রতিকার নাই। তো এই কারণে তামাদি আইন কোনো মূল আইন না, তামাদি আইন একটা কি আইন? পদ্ধতিগত আইন। তো এখানে এই যে একটা জিনিস দেখেন, 1908 সালে যে পাস হয়, 8 সালের 7 আগস্ট, এটা একটু লিখে রাখেন। 1908 সালের কয় আগস্ট? 7 আগস্ট। এই যে তথ্যচিত্রতে আসলে আমরা পাবো, দেখেন তামাদি আইন একটি পদ্ধতিগত আইন বা প্রসিডিউরাল ল। তথ্যচিত্র দেখেন, 2 নম্বর টিক আন্ডারলাইন করবেন। 1859 সালে সর্বপ্রথম তামাদি আইন পাশ করা হয় এবং সর্বপ্রথম তামাদি আইন কার্যকর করা হয় কত সালে? 1862 সালে। বর্তমানে বাংলাদেশে প্রযোজ্য তামাদি আইন 1908 সালের। 1908 সালের কয় তারিখে পাশ হয়? 7 আগস্ট। এবং এটা 1909 সালের 1 জানুয়ারি থেকে কার্যকর হয়। তো এর নিচে একটা কথা লেখেন, ধারা 1 লেখেন, ধারা 1। ধারা 1 দিয়ে লেখেন, অত্র ধারা এবং 31 ধারা, অত্র ধারা এবং 31 ধারা অবিলম্বে কার্যকর হবে, অবিলম্বে কার্যকর হবে। এবং বাকি ধারাসমূহ 1-1-2009 থেকে কার্যকর হবে। বাকি ধারাসমূহ 1-1-2009 থেকে কার্যকর হবে। 1909, জি 1909, 1909, জি বইতে 1909 আছে, আমি 2000 বলে ফেলছি। 1909, 1-1-1909, 1909, জি। তাহলে ধারা 1-এ বলছে যে অত্র ধারা এবং 31 ধারা কার্যকর হয়েছে কবে থেকে? যেদিন পাশ হয়েছে সেই দিন। আর ওই 2টা ধারা ছাড়া, মানে 1 ধারা আর 31 ধারা ছাড়া যত ধারা আছে সবগুলো কার্যকর হয়েছে 1-1-1909, 1-1-1909। তো দেখেন, আমরা এক নজরে তামাদি আইন এই সবটা একটু লক্ষ্য করি যে তামাদি আইনের মোট ধারা 29টি, বাতিল 3টি সহ মোট কয়টা? 32টা। তো যদি আপনাকে পরীক্ষার প্রশ্ন আসে যে মোট ধারা কয়টা, উত্তর করতে হবে 32টাই। যদি বলে বলবৎ আছে কয়টা? 29টা। বুঝতে পারছেন? বলবৎ আছে কয়টা? 29টা। বাতিল হয়েছে কয়টা? 3টা। তফসিল দেখেন, যদি বলেন যে কোন 3টা বাতিল হয়েছে, শেষের 3টা বাতিল, 30, 31, 32, এই 3টাই বাতিল। আর 1 থেকে 29 ধারা পর্যন্ত কার্যকর আছে। তফসিল দেখেন, এই আইনের তফসিল আছে একটা, দ্বিতীয় তৃতীয় তফসিলটি বাতিল হয়েছে, তার মানে বলবৎ তফসিল কয়টা? একটা। যদি বলেন মোট তফসিল কয়টা? 3টা। বাতিল হয়েছে কয়টা? 2টা। তাহলে যদি বলে আপনাকে তামাদি আইনে মোট তফসিল কয়টা, উত্তর করতে হবে কয়টা? 3টা। তফসিলে অনুচ্ছেদ কয়টা? 183টি, 183টি। তাহলে আমার মনে রাখতে হবে মোট ধারা 32টা, বলবৎ আছে 29টা, তফসিল মোট 3টা, বলবৎ আছে একটা, আর অনুচ্ছেদ আছে কয়টা? 183টি। এখন আপনার কাছে মনে হইতে পারে যে ধারাও আছে আবার তো অনুচ্ছেদও আছে, এটার কারণ কি? ধারায় হচ্ছে পদ্ধতিগত ব্যাপার সমূহ বলছে যে তামাদি মেয়াদ কিভাবে গণনা করবে, আদালত ছুটি থাকলে কিভাবে তামাদি মেয়াদ গণনা করবে, তারপর প্রতারণা করলে কি হবে, তারপরে আপনার যদি নাবালক থাকে কি হবে, এই বিষয়গুলো বর্ণনা করছে ধারাতে। আর তফসিলে শুধু আলোচনা করছে যে মামলা দায়েরের তামাদি মেয়াদ কত, আপিল দায়েরের তামাদি মেয়াদ কত, বা অন্যান্য দরখাস্ত দায়েরের তামাদি মেয়াদ কত, এই বিষয়গুলো আলোচনা করছে 183 অনুচ্ছেদ। তো আমরা চলে এসে দেখেন তামাদি আইনের ধারা। 29টি ধারার মধ্যে 3 থেকে 25 ধারা সমূহে আন্ডারলাইন করবেন তামাদি মেয়াদ গণনার পদ্ধতি, যেমন কোন কোন সময় বাদ দিয়ে বা কোন সময় যোগ করে তামাদি মেয়াদ গণনা করতে হবে, তামাদির জন্য নির্ধারিত সময়ের পর মোকদ্দমা দায়ের করলে তার ফলাফল, তামাদির বিলম্ব মওকুফ ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়েছে। তো যদি আপনাকে বলে যে তামাদি মেয়াদ গণনার পদ্ধতি সম্পর্কে বলছে কয় ধারা থেকে কয় ধারা? 3 থেকে 25, 3 থেকে 25। এবং 26 থেকে 28 ধারা প্রেসক্রিপশন অর্জন নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে আপনি একটু লিখবেন যে তামাদি আইনের, লেখেন যে 3 থেকে 25, 3 থেকে 25 এবং 29 ধারা তামাদি আইনের
3 থেকে 25 এবং কত 29 ধারা হলো পদ্ধতিগত পদ্ধতিগত প্রকৃতির। অপরদিকে লিখবেন 26 থেকে 28, 26 থেকে 28 ধারা হলো মূল বা তত্ত্বগত প্রকৃতির। মূল বা তত্ত্বগত প্রকৃতির বা সাবস্ট্যান্স, এটা লেখ মূল বা তত্ত্বগত প্রকৃতির। তাহলে যদি আপনাকে বলে যে তামাদি আইন সামগ্রিকভাবে একটা পদ্ধতিগত আইন, বাট তামাদি আইনের কোন ধারাগুলো মূল মূল টাইপের বা সাবস্ট্যান্টিভ নেচারের, কত 26 থেকে 28, অর্থাৎ 26, 27 আর 28। আর বাকি যে ধারাগুলো আছে এগুলো আছে কি টাইপের, পদ্ধতিগত টাইপের। দেখি মাসুদ বলেন যে দেওয়ানি কার্যবিধি সামগ্রিকভাবে একটা কি আইন, পদ্ধতিগত আইন। বাট আমি যদি দেওয়ানি কার্যবিধির হচ্ছে দুইটা ভাগ, প্রথম ভাগে আছে ধারা, দ্বিতীয় ভাগে আছে তফসিল। আর প্রথম তফসিলে আছে হচ্ছে আপনার আদেশ সমূহ। বাট আপনি যদি দেওয়ানি কার্যবিধি সামগ্রিকভাবে একটা পদ্ধতিগত আইন, কিন্তু দেওয়ানি কার্যবিধির ধারাগুলো হচ্ছে সাবস্ট্যান্টিভ নেচারের, অর্থাৎ ধারায় এক কথায় বলে গেছে, ওই বিষয়গুলোর ব্যাখ্যা করছে কিসে, আপনার আদেশে। আদেশে। তাহলে দেওয়ানি কার্যবিধির যদি এইভাবে প্রশ্ন আসে যে দেওয়ানি কার্যবিধি সামগ্রিকভাবে একটা কি আইন, পদ্ধতিগত আইন, কিন্তু যদি বলে যে দেওয়ানি কার্যবিধির কোন পার্ট, আপনার কোন অংশ পদ্ধতিগত টাইপের, আদেশ। যদি বলে দেওয়ানি কার্যবিধির কোন অংশটি মূল বা সাবস্ট্যান্টিভ নেচারের, তাহলে কোনটা, ধারা। ঠিক একই ভাবে আমরা যদি ফৌজদারি কার্যবিধি সামগ্রিকভাবে একটা কি আইন, ফৌজদারি কার্যবিধি সামগ্রিকভাবে একটা পদ্ধতিগত আইন, কিন্তু ফৌজদারি কার্যবিধির কিছু ধারা আছে আপনার সাবস্ট্যান্টিভ নেচারের, যেরকম 250 ধারা, মনে আছে কিনা? 250 ধারা ওই যে মিথ্যা মামলার ক্ষেত্রে ক্ষতিপূরণ 1000 টাকা আর সাজা দিতে পারে 3000 টাকা। একইভাবে দেওয়ানি দণ্ডবিধি একটা কি আইন, তত্ত্বগত বা সাবস্ট্যান্টিভ আইন, কিন্তু দণ্ডবিধির কিছু ধারা আছে পদ্ধতিগত নেচারের। কোনগুলা? ওই যে আপনার 60, 63, 67, 68, 70 এইগুলা আছে। তারপরে যে 71, 72 এই যে বিধানগুলো আছে এগুলাতে কোনো শাস্তি আলোচনা করা নেই, এগুলোতে বিভিন্ন যে সশ্রম কারাশ্রম হবে নাকি বিনাশ্রম, তারপরে কত টাকার কি, এই বিষয়গুলো এগুলো হচ্ছে আপনার পদ্ধতিগত টাইপের। অর্থাৎ প্রতিটা মামলা প্রতিটা আইনই আপনি যদি একটা সামগ্রিকভাবে একটা না, কিন্তু ওর ভিতরে অন্য কিছু জিনিসও আছে। আচ্ছা, এখন আমরা চলে আসি দেখেন যে তামাদি আইনের তফসিল। তামাদি আইনের প্রথম তফসিল বা ফার্স্ট শিডিউলে মকদ্দমা, আপিল বা আবেদন দায়েরের মেয়াদ উল্লেখ করা হয়েছে। আমরা জানি তামাদি আইনের মোট যে মানে তফসিল কয়টা, 3টা, বাট বর্তমানে বলবৎ আছে কয়টা, একটা। একটার প্রথম তফসিলের বা 3টা ভাগ। প্রথম ভাগে বলছে মকদ্দমা, দ্বিতীয় ভাগে বলছে আপিল, আর তৃতীয় ভাগে বলছে কি, দরখাস্ত। এই মকদ্দমা সম্পর্কে বলছে 1 থেকে 149 সদস্যের, আপিল সম্পর্কে বলছে 150 থেকে 157, আর আবেদন সম্পর্কে বলছে 158 থেকে 183। তো এখান থেকে এইভাবে প্রশ্ন আসবে যে প্রথম তফসিলে কয় ভাগে ভাগ করছে, 3 ভাগে। যদি বলে প্রথম তফসিলের কোন ভাগে মকদ্দমা তামাদি মেয়াদ বলছে, প্রথম ভাগে, কত থেকে কত অনুচ্ছেদ, 1 থেকে 149। দ্বিতীয় ভাগে কি বলছে, আপিল, কত থেকে কত, 150 থেকে 157। তৃতীয় ভাগে কি বলছে, আবেদন, কত থেকে কত, 158 থেকে 183। দেখেন আমরা বিগত বছরের প্রশ্ন চলে আসি। তামাদি আইন সর্বপ্রথম আইনে পরিণত হয় কত সালে, 1859 সালে। ধন্যবাদ। দেওয়ানি মামলায় তামাদির বিষয়টি আইন ও ঘটনার মিশ্র প্রশ্ন। আচ্ছা, এখন আমরা একটু চলে আসি। দেখেন এখানে যে যে প্রশ্ন আছে এগুলো ইনশাল্লাহ পারবেন। আমরা
তামাদি আইন ও কিছু মৌলিক বিষয় এখানে চলে আসি দেখেন। যে ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য, যে ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য না। আমি আগেই বললাম যে ফৌজদারি মূল মামলার ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য না, দেওয়ানি মূল মামলার ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য। এছাড়া ফৌজদারি মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য না, বাট ফৌজদারি আপিল, রিভিশন এগুলার ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য। দেখেন, দেওয়ানি মামলা যদি আমরা দেখি, তামাদি আইন 1908 শুধুমাত্র আন্ডারলাইন করবেন, দেওয়ানি কার্যক্রমে অর্থাৎ দেওয়ানি মূল মোকদ্দমায় গোল দিবেন সুট। দেওয়ানি মূল মামলারে কি বলে? সুট। আপিল, রিভিউ, আবেদন ইত্যাদি ক্ষেত্রে প্রযোজ্য। আর ফৌজদারি মামলার ক্ষেত্রে যদি দেখি, দেখেন ফৌজদারি মূল মামলা দায়েরের ক্ষেত্রে আন্ডারলাইন করবেন তামাদি আইন প্রযোজ্য না। মূল মামলা দায়েরের ক্ষেত্রে ফৌজদারি মূল মামলা দায়েরের ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য না, যদি আপনার ফৌজদারি মামলায় যৌক্তিক কারণ থাকে, সেটা 50 বছর 40 বছর পরেও হতে পারে। উদাহরণস্বরূপ যদি বলি যে দেখেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সপরিবারে হত্যা করা হয় 1975 সালে। 75 সালে হত্যা করার পরে একটা অর্ডিন্যান্স জারি করা হয়, ইনডেমনিটি অর্ডিন্যান্স, এবং সেখানে বলা হয় যে এই হত্যাকাণ্ড রিলেটেড কোনো মামলা করা যাবে না। এখন অর্ডিন্যান্স যখন বাতিল করতে হবে, তখন ওটা সংশোধনীর মাধ্যমে, সংশোধনীর মাধ্যমে বাতিল করতে হবে। তো সংশোধনীতে এরপরে তো আপনার জাতীয় পার্টি ক্ষমতায় ছিল, বিএনপি ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ তো আর ক্ষমতায় ছিল না। আওয়ামী লীগ ক্ষমতায় আসে 1996 সালে। 96 সালে আসার পর ওনারা ওই অর্ডিন্যান্স বাতিল করার পরে মামলা দায়েরের পথ উন্মুক্ত হলো। তারপর 1996 সালে মামলা দায়ের করে বিচার শুরু হয়। আবার তার মানে বোঝা গেল কি, 75 সালের মামলার বিচার শুরু হলো কত সালে? 96 সালে। আবার 71 সালে যুদ্ধ অপরাধ, 71 সালে হচ্ছে আপনার মুক্তিযুদ্ধ হয় বা যুদ্ধ অপরাধ সংগঠিত হয়, বাট সেটার বিচার শুরু হয় 2012 সালে। 2012 সালে। তার মানে যৌক্তিক কারণ থাকলে ফৌজদারি মামলা দেরিতেও করা যায়, কিন্তু দেওয়ানি মামলা কিন্তু আপনার একটা নির্দিষ্ট তামাদি মেয়াদ আছে, ওই মেয়াদের মধ্যেই আপনাকে দায়ের করতে হবে। তার মানে বোঝা গেল যে ফৌজদারি মূল মামলার ক্ষেত্রে তামাদি মেয়াদ প্রযোজ্য না। বলেন। আচ্ছা, যে দেখেন, ফৌজদারি মূল মামলা দায়েরের ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য না, কিন্তু কিছু বিশেষ ফৌজদারি কার্যক্রম যেমন ফৌজদারি আপিল দায়েরের ক্ষেত্রে প্রযোজ্য। এবার আমরা চলে আসি, দেখেন যে তামাদি আইন আন্ডারলাইন করবেন, প্রতিকারকে বারিত করে, অধিকারকে না। ল অফ লিমিটেশন বার্স এ রেমেডি, নট এ রাইট। আর একটা কথা আছে, বলে যে তামাদি আইন প্রতিকারকে বারিত করে, অধিকারকে বারিত করে না। মানে বিষয়টা হলো, ধরেন আহ একটা ফৌজদারি একটা তামাদি একটা মামলা দায়েরে, ধরেন আমরা রিসেন্টলি তো আমরা শেষ করে আসছি সুনির্দিষ্ট প্রতিকার আইন। সুনির্দিষ্ট প্রতিকার আইনে সত্য সহ দখল পুনরুদ্ধারের মামলার 8 ও 42 ধারা মামলা করার তামাদি মেয়াদ কত? 12 বছর। তো এখন আপনি যদি বেদখল হওয়ার 12 বছরের পর মামলা, বেদখল হওয়ার পর 12 বছর হয়ে গেছে, মামলা করেন নাই, 12 বছরের একদিন পরে গিয়ে মামলা করলে কি হয়ে যাবে? মামলা পারিত হবে। তো এই ক্ষেত্রে আপনার প্রতিকার নাই, কিন্তু বলতেছে যে প্রতিকার নাই কিন্তু অধিকার আছে। আর না, আপনার কাছে বললে মনে হইতে পারে যে প্রতিকার নাই, তাহলে অধিকার থেকে মানে কিছু কিছু তামাদি আইনের কিছু কিছু মামলার ক্ষেত্রে যে আপনার প্রতিকার নাই কিন্তু অধিকার আছে। এখন আচ্ছা, টাকার উদাহরণ দিয়ে বুঝাই। আপনি একজনের কাছে 5,000 টাকা পান, 5,000 টাকা সে বলছে আমি আর আপনারা দিব না। না দিলে আপনাকে 3 বছরের মধ্যে মামলাটা করতে হবে। 3 বছরের মধ্যে আপনি মামলা না করলে আপনার আর প্রতিকার পাওয়ার পথ শেষ হয়ে গেছে। কিন্তু প্রতিকার পাওয়ার পথ শেষ হয়ে গেলে আপনার অধিকার এখনো আছে। এখন আপনি বলতে পারেন যে প্রতিকারই যদি আমি না পাই মামলা করে, তাহলে আমার অধিকার থেকে হবে কি? হবে হচ্ছে এরকম, ওই আরিফ সাহেবের উদাহরণে চলে যাইতে হবে। যে আরিফ সাহেব ধরেন কোর্টে একটা দোকান থেকে উনি কলা বিস্কুট এরকম খাই, খেয়ে খেয়ে উনি 5,000 টাকা বাকি বানাইছে। বানানোর পরে যেদিন ওই দোকানদার বললো যে ভাই আমার 5,000 টাকা দেন, সেদিন থেকে আরিফ সাহেব আর দোকানের কাছে যায় না। তার মানে বোঝা গেল ওই 5,000 আর উনি দিবে না।
তা এখন যেদিন থেকে দিবে না, মামলা করতে হবে দোকানদারকে আরিফ সাহেবের বিরুদ্ধে কতদিনের মধ্যে? 3 বছরের মধ্যে। তো আরিফ সাহেব, আইনজীবী সাহেব আইনজীবী হবে হয়ে আর সে মামলা করে নাই, 3 বছর শেষ হয়ে গেছে, সে আর মামলা টামলা করে নাই। বুঝতে পারছেন? তার মানে মামলা যেহেতু করে নাই, 3 বছর পরে মামলা করলে কি আর কাজ হবে? প্রতিকার পাবে না। 4 বছর পরে আরিফ সাহেব আইসা ওই দোকান থেকে আবার বাকি খাওয়া শুরু করছে। বাকি খাওয়া শুরু করে উনি 3,000 টাকা ধরেন বাকি খাইছে, ওই 3,000 টাকা দিছে। দেওয়ার পরে দোকানদার করছে কি, ওই 3,000 আগে যে 5,000 বাকি ছিল ওই বাবদ কাটছে। বুঝতে পারছেন? তাহলে ওই বাবদ কাটলো, তাহলে আগের 2,000 এই যায়, আর এখন আছে কত? 3,000। তাহলে এই 5,000 উনি আবার দোকানদার আবার নতুন করে তামাদি মেয়াদ শুরু হয়েছে। মানে এখন যদি আবার সাহেব আবার টাকা না দেয়, তাহলে দোকানদার আবার তার বিরুদ্ধে মামলা করতে পারবে। এই কারণে বললো যে প্রতিকারকে বারিত করে অধিকারকে না। ওই যে যে 5,000 টাকার বাকি খেয়ে উনি যে টাকা পরিশোধ করে নাই, এই জায়গায় ওনার কি ছিল? প্রতিকার শেষ হয়ে গেছিল, কিন্তু কি ছিল? অধিকার। এই অধিকারটাকে যদি কোনো খাটানোর সুযোগ পাওয়া যায়, অধিকার প্রয়োগের কি সুযোগ যদি আসে, তাহলে সে প্রয়োগ করতে পারবে। আর আরিফ যদি কোনোদিন ধরা না দিত ওই দোকানদারের কাছে, তাহলে কিন্তু আর অধিকার প্রয়োগের সুযোগ সে পেত না। বুঝতে পারছেন? অধিকার যেহেতু আছে আইনে, দোকানের দাগ বেড়া দরকার। অধিকার টিকে থাকলে কোনো এক সময় আপনার অধিকার আসতে স্থায়িত হয় না। অধিকার থাকলে প্রতিকার আবার যুক্ত হতে পারে, আবার নতুন করে জায়গা। তবে এই যে যে অধিকারকে বারিত করে না, এটা সব ক্ষেত্রে প্রযোজ্য না। বুঝতে পারছেন? এই যে টাকার মামলা, এই ধরনের কিছু কিছু ক্ষেত্রে প্রযোজ্য। দেখেন দেখেন তামাদি আইন অধিকারকে বিলুপ্ত করে না, কিন্তু প্রতিকারকে বারিত করে। যেমন এ বি কে 1 লক্ষ টাকা ধার দিল, পরবর্তীতে বি উক্ত ধারের টাকা দিতে অস্বীকার করে। তামাদি আইনের 57 অনুচ্ছেদ অনুযায়ী ধারের টাকা আদায়ের জন্য মামলা করার তামাদি মেয়াদ হলো কত বছর? 3 বছর। অর্থাৎ 3 বছরের মধ্যে মকদ্দমা করে উক্ত অর্থ আদায় করতে পারবে, কিন্তু 3 বছর পর মকদ্দমা দায়ের করলে আদালত উক্ত মকদ্দমা খারিজ করে দিবে, অর্থাৎ প্রতিকার পাবে না। কিন্তু ধারের টাকা পাওয়ার যে অধিকার এর আছে, তা কিন্তু বিলুপ্ত হবে না। এখন এই জায়গাতে বিলুপ্ত হবে না সেই ব্যাখ্যা কিন্তু এই জায়গা দেয় নাই। আমি দিয়ে দিলাম 1 লাখ টাকা ধার নিয়ে, দেয় নাই, আবার 4 বছর পর আবার 50,000 ধার নিছে। ধার নেওয়ার পর ওই টাকা যখন শোধ দিছে, তখন আবার আগের ধার বাবদ সে কি করবে? কেটে নিবে। তাহলে আবার নতুন করে তামাদি মেয়াদ শুরু হয়ে যাবে। কি বিথিকা বিশ্বাস, এতদিন কোথায় ছিলেন? বাড়িতে তো ছিলেন, বাড়ির প্রশ্ন তো করি নাই। ওই যে আমাদের নারী শিশু স্যার বর্তমানে যে আছে, নারী শিশু ট্রাইব্যুনালের বিচারক, তিনি একজনকে জিজ্ঞেস করছেন, এক মহিলারে ফাইলিং এর সময়, যে এখন কোথায় আছেন। তো সে বলে আমি কাঠগড়ায় আছি। আবার বলতেছে এখন কোথায় আছেন, বলে, আমি তো কাঠগড়ায় আছি। আর স্যার বলতেছে, আরে বাবা আপনি আছেন কোথায়, থাকেন কোথায়? তারপরে বলতেছে, এখন আপনারে, আপনি তো বাড়িতেই ছিলেন, আর কোন জায়গায় থাকবেন? আপনারে জিজ্ঞেস করছি যে আসেন নাই কেন? জিজ্ঞেস করলেন না, বললাম স্যার প্রায় শেষ। ওনারে জিজ্ঞেস করছি বিথি কাকু, উনি কয় কি প্রায় শেষ। আর প্রায় শেষ কি বিথিকা শেষ নাকি কাজ শেষ তা বলে না। দেখেন আমার যে বলছে স্যার বাড়ির কাজ প্রায় শেষ। সামনে সামনে আচ্ছা দেখেন ভাই, 1 নম্বর প্রশ্নটা দেখেন, কোন ক্ষেত্রে তামাদির বিধান প্রযোজ্য নয়? মূল ফৌজদারি মামলায়। রুবেল বলেন যে তামাদি আইন মূল ফৌজদারি মামলায় কি প্রযোজ্য? মূল ফৌজদারি মামলায় প্রযোজ্য না। তাহলে কিসের ক্ষেত্রে প্রযোজ্য? দেওয়ানি মামলা। আর ফৌজদারির কোন ক্ষেত্রে প্রযোজ্য? ফৌজদারিতে রিভিউ আছে কত দ্বারায়? ফৌজদারিতে রিভিউ নাই ভাই। রুবেল বলেন দেওয়ানিতে রিভিউ আছে কোথায়? দেওয়ানি পড়েছেন আপনি, কোথায় আছে? 115 না, কততে আছে? 114। আচ্ছা, 1 নম্বর প্রশ্ন দেখেন,
তামাদি আইনের 2-1 ধারায় মকদ্দমা বলতে অন্তর্ভুক্ত হবে না। আহ 2-1-এ তামাদি আইনের মোট প্রতিটা আইনের একটা ইন্টারপ্রিটেশন ক্লজ থাকে, মানে যে ধারায় সংজ্ঞা দেওয়া হয়েছে। তামাদি আইনের সকল সংজ্ঞা দেওয়া হয়েছে 2 ধারায়। কত ধারায়? এই জায়গা মোট 11টা সংজ্ঞা আছে। তার ভিতরে প্রথম যে 2-1, এখানে বলা হয়েছে যে 2-1 ধারায় মকদ্দমা বলতে অন্তর্ভুক্ত হবে না। আপিল, আবেদন বা জারির আবেদন কোনোটাই অন্তর্ভুক্ত হবে না। ব্যাখ্যা দেখেন, তামাদি আইনের 2-1 ধারা অনুযায়ী মামলা বলতে আপিল বা আবেদন অন্তর্ভুক্ত হবে না। এই আইনে মামলা বলতে মূল মামলাকে বোঝানো হয়েছে, যা আরজি দাখিলের মাধ্যমে দায়ের করা হয়। আচ্ছা, 7 নম্বর প্রশ্নটা দেখেন। 7 নম্বর ভাই, একটি দেওয়ানি মামলায় বিচার্য বিষয় হলো মকদ্দমাটি তামাদিতে বারিত কিনা। মকদ্দমাটি যে তামাদিতে বারিত না, অর্থাৎ মকদ্দমা যে নির্ধারিত সময়ের মধ্যে দায়ের করা হয়েছে, তা প্রমাণের ভার কার? বাদীর। তা প্রমাণের ভার বাদীর। তারপরে 8 নম্বর প্রশ্নটা দেখেন। সুখাধিকার বলতে সুখাধিকার বলতে কোন অধিকার অন্তর্ভুক্ত হবে না? এটা বলছে যে চুক্তি হতে সৃষ্ট অধিকার। সুখাধিকার আসলে কাকে বলে এটা আমরা সামনে পড়বো। সুখাধিকার বলতেছে যে যদি কোনো ব্যক্তি কোনো পথ দিয়ে অনবরত 20 বছর হাঁটে, কোনো পুকুরে অনবরত 20 বছর গোসল করে, কোনো টিউবওয়েল থেকে অনবরত 20 বছর পানি ব্যবহার করে, কোনো জানালা দিয়ে 20 বছর আলো বাতাস আসে, তাহলে সেখানে তার কি অর্জিত হয়? সুখাধিকার। তো সুখাধিকার এর সংজ্ঞা দেওয়া হয়েছে, দেখেন 2-5, একেবারে ডান সাইডে দেখেন 2-এর সাবসেকশন কত? 2-5। এবং এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, 3টে স্টার দেবেন যে সুখাধিকার বলতে কোন অধিকারকে অন্তর্ভুক্ত করে না। কোন অধিকার? চুক্তি হতে সৃষ্ট অধিকার। 9 নম্বর দেখেন যে তামাদি আইনের অধীন বিল অফ এক্সচেঞ্জ বলতে অন্তর্ভুক্ত হবে। বিল অফ এক্সচেঞ্জ বলতে এখানে বোঝাইছে যে চেক, হুন্ডি, দুইটাই অন্তর্ভুক্ত হবে বিল অফ এক্সচেঞ্জ বলতে। এবং চেকের বিল অফ এক্সচেঞ্জের সংজ্ঞা দেওয়া হয়েছে কততে দেখেন? 2-2। 2-2। তানভীর, এই জায়গায় কতগুলো সংজ্ঞা লেখাইছিলাম না, একটু বলেন তো। 2-1 হচ্ছে আবেদন। 2-1, হ্যাঁ বলেন। আবেদন। থামেন। 2-1 হচ্ছে আবেদন, 2-2 হচ্ছে বিল অফ এক্সচেঞ্জ বা বিনিময় পত্র। একটু লেখেন। তারপর 2-3 লেখেন বন্ড বা মুসলেকা। বন্ড বা মুসলেকা। লেখা লাগবে না। 2-4 বিবাদী। 2-4 বিবাদী। থামেন। 2-5 সুখাধিকার। দুয়ের 6 লাগবে না, এরপরে বলেন। 2-7 বিবিআই সরল বিশ্বাস। 2-7 বিবিআই সরল বিশ্বাস, গুড ফেইথ। পাশে লেখেন দণ্ডবিধি ধারা 52। সরল বিশ্বাস দণ্ডবিধিতে আছে কততে? 52 ধারা। তামাদি আইনে কততে? 2-7। 2-8 বাদী। অঙ্গীকার পত্র। 2-9 অঙ্গীকার পত্র। 2-10 কি? সুট। এটা গুরুত্বপূর্ণ। সুট 2-10। এটা গুরুত্বপূর্ণ। 2-11-তে ট্রাস্টি বা ওসি। 2-11 ট্রাস্টি বা ওসি।
সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ খেয়াল রাখবেন, গুড ফেইথ 2 এর 7-এ, 2-এর 7, আর গুড ফেইথ দণ্ডবিধিতে আছে কত ধারায়? 52 ধারায়। স্যার 2-এর 6। 2-এর 6, 2-এর 6 লাগবে না। 2-6 লে 5 লাইন লাগবে। আচ্ছা, আমরা চলে আসি তামাদি আইনের 3 ধারায়। মামলা, আপিল বা দরখাস্তের তামাদি, লিমিটেশন অফ সুটস, অ্যাপিলস এন্ড অ্যাপ্লিকেশনস। ধারা 3 দেখেন, তামাদি মেয়াদ শেষে মামলা দায়েরের ফলাফল। তামাদি মেয়াদ শেষে মামলা দায়েরের ফলাফল দেখেন, তামাদি মেয়াদ শেষে দায়েরকৃত দেওয়ানি মকদ্দমা, আন্ডারলাইন করবেন, খারিজ হবে। তামাদি মেয়াদ শেষে দায়েরকৃত দেওয়ানি মামলা কি হবে? খারিজ হবে। তামাদি মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর মামলা, আন্ডারলাইন করেন, মামলা গোল দেন, মামলা, মামলা একটা গোল দেন, মামলা, আপিল গোল দিবেন, বা দরখাস্ত দায়ের। আপিল একটা গোল, মামলা একটা গোল, দরখাস্ত একটা গোল। দরখাস্ত দায়ের বা দাখিল করা হলে আন্ডারলাইন করবেন, বিবাদী পক্ষ যদি তামাদি প্রশ্ন উত্থাপন নাও করে তবুও উক্ত মামলা, আপিল বা দরখাস্ত খারিজ বলে বিবেচিত হবে। 3 ধারার এই বিধান তামাদি আইনের, আন্ডারলাইন করবেন, 4 থেকে 25 ধারার নিয়মাবলী সাপেক্ষে প্রয়োগ করা হবে। 3 ধারার মূল কথা হলো যে তামাদি মেয়াদ আছে তার ভিতরে আপনাকে মামলা করতে হবে, আপিল করতে হবে বা অন্যান্য দরখাস্ত দিতে হবে। এর মধ্যে যদি আপনি দিতে না পারেন তাহলে আপনার ওই জিনিসটা কি হয়ে যাবে? খারিজ হয়ে যাবে। এখানে একটা জিনিস লেখেন, 3 ধারায় মামলা খারিজ সমান সমান ডিক্রি। একটু লেখেন, 3 ধারায় মামলা খারিজ সমান সমান ডিক্রি। তানভীর সাহেব, বলেন তো মামলা খারিজ আর আর্জি খারিজের মধ্যে পার্থক্য কি? পারবেন? আলামিন সাহেব বলেন। যেরকম, যেরকম আচ্ছা দেখেন, মামলা খারিজ কিন্তু আমরা নর্মালি যেটা জানি যে 9 আদেশের 2 বিধিতে মামলা খারিজ হয়, যে ডাক মাসুল দেয় নাই। 3 বিধিতে বাদী বিবাদী কেউ আসে নাই, খারিজ হয়, মামলা খারিজ। 5 বিধিতে সমন বিনা জারিতে ফেরত আসার পরে পদক্ষেপ নেয় নাই, মামলা কি? খারিজ হয়। 9 দেশের 8 বিধিতে বাদী বিবাদী আসছে, বাদী আসে নাই, মামলা কি হয়? খারিজ হয়। তারপরে এরপরে আরো 11 আদেশের 11 বিধিতে, 11 আদেশের 21, 11 আদেশের 21 বিধিতে প্রশ্নের উত্তর দিতে পারে নাই, মামলা খারিজ হয়। এছাড়া আরো অনেক জায়গায় মামলা খারিজ আছে। নর্মালি মামলা খারিজ হচ্ছে একটা আদেশ, এটা আপিলযোগ্য হতেও পারে আবার আপিল অযোগ্য হতেও পারে। কিন্তু আরজি খারিজ হয় 11 আদেশের, সরি 7 আদেশের 11 বিধিতে 4টা কারণে: যদি কজ অফ অ্যাকশন না থাকে, যদি মামলার প্রতিকারের মূল্য কম দেখায়, যদি আপনার স্ট্যাম্প পেপার কম মানে কোর্ট ফি কম দেয়, আর অন্য কোনো আইন দ্বারা বাড়িত। তাহলে অন্য কোনো আইন দ্বারা বাড়িত হলে এই 4টা কারণে হয় আরজি খারিজ। আর আরজি খারিজ সর্বদাই একটা ডিক্রি। তো এখানে 3 ধারায় বলতেছে যে নির্দিষ্ট তামাদি মেয়াদের মধ্যে মামলা, আপিল বা দরখাস্ত দায়ের করতে হবে, না হলে মামলা বা আপিল দরখাস্ত এগুলা কি করে দিবে? খারিজ করে দিবে। তো এই জায়গাতে মামলা খারিজ, এটা নাম আছে মামলা খারিজ, বাট এটা অ্যাকচুয়ালি হচ্ছে আরজি খারিজ। বুঝতে পারছেন? ওই যে তামাদি দ্বারা বাড়িত, তামাদি দ্বারা বাড়িত হলে 7 আদেশের 11-4 নম্বর কারণটা,
তো যদি কখনো প্রশ্ন আসে যে তামাদি আইনের 3 ধারায় যদি কোনো মামলা খারিজ করা হয়, এটা কি আদেশ নাকি ডিক্রি? কি বলেন? ডিক্রি। বিষয়বস্তুতে আসেন। 3 ধারা অনুযায়ী তামাদির বিষয়বস্তু নিম্নলিখিত গোল দিবেন। 3টি বিষয়, 3 ধারায় 3টি বিষয়। 3টি বিষয় কি কি দেখেন? অর্থাৎ 3 ধারা নিম্নলিখিত ক্ষেত্রে প্রযোজ্য হবে মামলা, আপিল, আর একটা হচ্ছে কি আবেদনপত্র, সুট, আপিল, আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন। জেনে রাখা ভালো। 3 ধারার বিধান আদালতের জন্য গোল দিবেন বাধ্যতামূলক। অর্থাৎ তামাদির মেয়াদ শেষে দায়েরকৃত মোকদ্দমা খারিজ করে দিতে আদালত বাধ্য, যদি না ভিন্ন কিছু প্রমাণ হয়, এবং এই ক্ষেত্রে অন্য পক্ষ খারিজের আবেদন করেছে কি করেনি তা বিবেচ্য বিষয় না। আপনি নির্দিষ্ট তামাদি মেয়াদ শেষে মামলা, আপিল এগুলো দায়ের করলে আদালত এমনি খারিজ করে দিবে, আর একজনের আপত্তি দায়ের করছে কি করে নাই সেটা কোনো বিষয় না। 4 ধারায় চলে আসি আমরা। যে তাহলে রুবেল সাহেব বলেন 3 ধারায় কি পড়লাম আমরা? রুবেল সাহেব 3 ধারার বিষয়বস্তু বলেন। 3 ধারার বিষয়বস্তু, 3 ধারার মধ্যে আমাদের বিষয়বস্তু নিম্নলিখিত হিসেবে আপনার প্রযোজ্য হবে। কিন্তু প্রযোজ্য কি কি? মামলা, আপিল আর আবেদন। 3 ধারায় করে কি? 3 ধারা হলো আপনার মামলা এই করে খারিজ করতে কেন খারিজ করে বলেন? করে। কেন খারিজ করে বিকাশ? কোন মামলা যদি নির্দিষ্ট সময়ের মধ্যে দায়ের না করে তারপরে করলে খারিজ করবে, এই তো কথা। এটা বলেন যে নির্দিষ্ট সময়ের মধ্যে না করলে কি করে দিবে? মামলা না করে খারিজ করে দিবে, এইটাই কথা। তো 4 ধারা দেখেন, যে ক্ষেত্রে কোনো মামলা, আপিল বা দরখাস্ত, এই জায়গায় 4 ধারা বিষয়বস্তু কয়টা? 3টা। মামলা, আপিল আর কি জন্য নির্দিষ্ট তামাদি মেয়াদ বল দিবেন আদালত বন্ধ থাকার দিন উত্তীর্ণ হয়। যেদিন আপনি মামলাটা দায়ের করবেন শেষ দিন ছিল আদালত বন্ধ, সেক্ষেত্রে আদালত পুনরায় খোলার দিন উক্ত মামলা, আপিল বা দরখাস্ত দায়ের করা যাবে। যেদিন কি করা যাবে, ওই আদালত খুলবে সেই দিন মামলা, আপিল বা দরখাস্ত দায়ের করা যাবে। 4 ধারা দেখেন মামলা, আপিল বা দরখাস্তের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে দেখেন 4 ধারায় বলতেছে, ধরেন একটা মামলা তামাদি মেয়াদ ছিল 6 মাস। 6 মাসের যেদিন শেষ দিন আপনি দায়ের করতে গেলেন, নানা কারণে আপনি দায়ের করতে পারেন নাই, যেদিন শেষ দিন সেই দিন দেখা গেল আদালত ছুটি, সেদিন পড়ছে শুক্রবার, শুক্রবারের পরের দিন শনিবার, ওই দিনও আদালত ছুটি, তাহলে দায়ের করা যাবে কবে? শনিবারে। বুঝতে পারছেন? যেদিন ছুটির দিন সেই দিন মামলা দায়ের করা, মানে সেদিন যাবে না, পরে যেদিন অফিস খোলা থাকবে সেই দিন মামলা দায়ের করা যাবে। তবে এই জায়গায় একটা কথা আছে, 4 ধারার ব্যাখ্যায় বলছে যে দেওয়ানি মামলার ক্ষেত্রে আপনি যদি সেরেস্তাদারের কাছে আর্জি দেন এটাই দায়ের বলে গণ্য হবে। একটা এইভাবে যদি এইভাবে একবার প্রশ্ন এসেছিল যে যেদিন মামলা দায়ের করবে ওই দিন বিচারক ছিল ছুটিতে, তার পরের দিন দেখা গেল যে যে মামলা দায়ের করবে তার মা মারা গেছে, নানাভাবে পেঁচাইছে, এখন তাহলে মামলা সর্বশেষ দায়ের করবে কবে? তাহলে যেদিন ওই যে যে আপনার বিচারক ছুটিতে থাকে এটা কোনো বিষয় না, দেখতে হবে যে আদালত খোলা ছিল। আদালত খোলা থাকলে সেই দিনই মামলা দায়ের করতে হবে, কারণ দেওয়ানি মামলা কিন্তু বিচারকের কাছে। তাহলে এখানে যে জিনিসটা আপনি মনে রাখবেন যে 3 ধারার বিষয়বস্তু কয়টা? 3টা। মামলা, আপিল আর দরখাস্ত। 4 ধারারও বিষয়বস্তু কয়টা? 3টা। মামলা, আপিল আর দরখাস্ত। বিগত বছর প্রশ্ন দেখেন, তামাদি মেয়াদের পরে দেওয়ানি মামলা দায়ের করার ফল হচ্ছে কি? মামলা খারিজ। এটা কিন্তু আর্জি খারিজ হবে না, কি হবে? মামলা খারিজ। বাট এই মামলা খারিজ একটা ডিক্রি। 2 নম্বর প্রশ্ন দেখেন, ক দখল পুনরুদ্ধারে একটি মামলা দায়ের করেছে, মামলার সময় ছিল 6 মাস, 12 মাস পর মামলা দায়ের করেছে, বিবাদী পক্ষ তামাদি মেয়াদ নিয়ে কোনো প্রশ্ন উত্থাপন করেনি, বিবাদী ভালো মন্দ কিছু বলে নাই, এই ক্ষেত্রে আদালত নিম্নলিখিত কোন ধরনের সিদ্ধান্ত দিতে পারে? মামলা কি করবে বলেন? বিবাদী আপত্তি করুক বা না করুক মামলা খারিজ। সেলফ প্র্যাকটিসের 3 নম্বর প্রশ্নটা দেখেন, যে তামাদি আইনের 3 ধারার বিধান মান্য করা আদালতের জন্য বাধ্যতামূলক।
তামাদি আইনের 3 ধারা অনুযায়ী তামাদির বিষয়বস্তু কয়টি? কয়টা বলেন? 3টা। আচ্ছা, এগুলা মোটামুটি গুরুত্বপূর্ণ পড়ে নিবেন। আমরা 12 নম্বর প্রশ্নটা দেখেন। 12 নম্বর প্রশ্নটা, তামাদি আইনের 3 ধারা অনুযায়ী কখন একটি মামলা দায়ের বা দাখিল করা হয়েছে বলে গণ্য হবে? আরজিটি উপযুক্ত কর্মকর্তার নিকট দাখিল করা হলে। উপযুক্ত কর্মকর্তা মানে বিচারক না, বুঝতে পারছেন? 13 নাম্বার গুরুত্বপূর্ণ, 13 নাম্বার, নিঃস্ব ব্যক্তির ক্ষেত্রে মামলা দায়ের বা দাখিল ইন কেস অফ এ কপার দায়ের করা হয়েছে বলে গণ্য হবে কখন? উপযুক্ত কর্মকর্তার নিকট নিঃস্ব ব্যক্তি হিসেবে মামলা দায়েরের অনুমতির জন্য দরখাস্ত পেশ করা হলে। কার কাছে? উপযুক্ত কর্মকর্তার কাছে। ঠিক আছে। আচ্ছা, আমাদের আরিফ সাহেব বলেন যে নিঃস্ব ব্যক্তি, আপনার তো লেখা আছে ওই জায়গায়, কি জিজ্ঞেস করবো, লিখে রাখছে। এই পীযূষ বলেন নিঃস্ব ব্যক্তির আপিল আছে কত ধারা, কত আদেশে? পীযূষ, 44 আদেশ। আপিল টোটাল বাক্সি। নিঃস্ব ব্যক্তির আপিল দেওয়ানি কার্যবিধি শেষ করছে কিছুদিন আগে, বলেন। 44 আদেশে আছে। 44 আদেশ। আর ওমর ফারুক, নিঃস্ব ব্যক্তির মামলা কত আদেশ? নিঃস্ব ব্যক্তি কারে বলে বলেন? যার জামা কাপড় আর মামলার বিষয়বস্তু ছাড়া যার 5,000 টাকার বেশি সম্পত্তি নাই, তারাই বলে কি ব্যক্তি? নিঃস্ব ব্যক্তি। আচ্ছা, 14 নম্বর প্রশ্নে চলে আসে। আমরা দেখেন এ জায়গায় নিঃস্ব ব্যক্তি আছেন কেউ? দেখেন তামাদি আইনের শিডিউলে মকদ্দমা দায়েরের জন্য উল্লেখিত সময় আদালত বা মামলার উক্ত পক্ষ বৃদ্ধি বা কমাতে পারে না। 17 নম্বর প্রশ্নটা দেখেন, 17। মাসুদ সাহেব, 17 নম্বর প্রশ্নটা ধরে পড়েন ভাই। মোকদ্দমা দায়েরের তামাদি নিয়ে উত্তীর্ণ হয়েছে 1/1/2012, জি। কিন্তু 30 ডিসেম্বর 2011 হতে 5 জানুয়ারি 2012 পর্যন্ত আদালত বন্ধ ছিল। এই ক্ষেত্রে তামাদি মেয়াদ উত্তীর্ণ হয় তো মোকদ্দমা দায়ের করতে হলো 6 জানুয়ারি 2012 মধ্যে। 6 জানুয়ারি কেন হলো, ব্যাখ্যা দেন মাসুদ সাহেব। স্যার এই জায়গা বলছে 1/1/2012, শেষ দিন ছিল 1/1/2012। কিন্তু 30 ডিসেম্বর 2011 হতে 5 জানুয়ারি বন্ধ। বন্ধ। তাহলে খোলছে তো 6 তারিখে, তাহলে 6 তারিখে দায়ের করতে হবে। বুঝতে পারছেন? এটা আছে কত দ্বারা? 4 দ্বারা। চার দ্বারা বুঝেন নাই কেউ আছেন? হাফিজ সাহেব, 4 ধারায় কি বলছে বলেন তো ভাই? ধন্যবাদ। যদি যে কোনো মামলা, আপিল বা অন্য কোনো দরখাস্ত দায়েরের শেষ যে দিন, সেই দিনটা যদি আদালত বন্ধ থাকে, তাহলে পরবর্তী যেদিন খুলবে সেই দিন ধরতে হবে শেষ দিন, সেই দিন শেষ দিন। তবে একটা জিনিস খেয়াল করবেন যে এই জায়গায় মূল মামলা দায়েরের ক্ষেত্রে আপনার বাবা মা মারা গেলেও ওই মেয়াদ কিন্তু স্থগিত থাকবে না, মানে আপনাকে ওই দিনই মামলাটা দায়ের করতে হবে। কয় 10 দিন কোর্ট উঠবে না। বিচারক সমিতি আসলে কে কে বলবে? পেশকার আপনারা দেওয়ানি মামলা তো বিচারকের কাছে দায়ের করে না, দেওয়ানি মামলা দায়ের করে সেরেস্তাদের কাছে। দেখেন বিচারক সমিতি থাকলে 4 দ্বারা পর্যন্ত হবে না এটা। আর আইনের ক্ষেত্রে কোনো স্টেবল নাই, আপনার স্টেবলে ফেলাই দিবে, বুঝতে পারছেন? দেখেন বিচারক যদি আপনারা যাই বোঝাক না কেন, আদালত তো খোলা আছে, মানে ওই যে সরি আপনি পেশকারের কথা বলতেছেন। তা আমাদের বিলম্ব মওকুফ দেখেন, বিলম্ব মওকুফ খুবই গুরুত্বপূর্ণ আমাদের লিখিত পরীক্ষার জন্য। বিলম্ব মওকুফ কন্ডোনেশন অফ ডিলে গোল দিবেন, ধারা হচ্ছে আপনার 5 বিবিআই। মানে তামাদি আইনে এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। তো কতিপয় ক্ষেত্রে আন্ডারলাইন করেন সময় বৃদ্ধিকরণ। এই 5 ধারার টাইটেল হচ্ছে কতিপয় ক্ষেত্রে সময় বৃদ্ধিকরণ, এক্সটেনশন অফ পিরিয়ড ইন সার্টেন কেসেস।
এটা আন্ডারলাইন করেন ভালোভাবে। পরীক্ষায় প্রশ্ন আসবে যে এক্সটেনশন অফ পিরিয়ড ইন সার্টেন কেসেস কত ধারায় আছে? 5 ধারায়। এই কন্ডেনসেশন অফ ডিলে যদিও আমরা পড়তেছি বিলম্ব মওকুফ, বাট ওই জায়গায় কন্ডেনসেশন অফ ডিলে শব্দটা নাই। কন্ডেনসেশন অফ ডিলে শব্দটা নাই, ওখানে আছে এক্সটেনশন অফ পিরিয়ড ইন সার্টেন কেসেস। 5 ধারার বিষয়টা একটু ব্যাখ্যা করি। ধরেন 5 ধারা প্রথমেই বলি নেই, এটা দেওয়ানি মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য না। কিসের ক্ষেত্রে প্রযোজ্য না? দেওয়ানি মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য না। ধরেন এই বিকাশ বলেন, সহকারী জজের কাছে আপিল করার, সরি সহকারী জজের ডিগ্রি যদি দেয় তাহলে আপিল করতে জেলা জজের কাছে তামাদি মেয়াদ কতদিন? 3 বছর। কতদিন? কয়দিন? কত অনুচ্ছেদ মনে আছে? 152। 152। ধরেন আপনি একটা ডিগ্রিতে আপিল করবেন, কিন্তু আপনি জন্ডিসে আক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি আছেন, 60 দিন হয়ে গেছে। এখন যখন আপনি আপিল করতে গেলেন দেখলেন আপনার আর তামাদি মেয়াদ নাই, কিন্তু এই যে যে দেরি হলো, দেরি করার পিছনে একটা কি কারণ আছে? যৌক্তিক কারণ আছে। তখন আপনি এই যে যে অসুস্থ ছিলেন এই কারণ দেখাইয়া আপনি তামাদি আইনের 5 ধারায় বিলম্ব মওকুফের আবেদন করতে পারেন। কি কারণে? যে ওনার আমার সাফিসিয়েন্ট কজ ছিল, পর্যাপ্ত কারণ ছিল, এই কারণে নির্দিষ্ট সময়ের মধ্যে আপিল দায়ের করতে পারেন। এবং আদালতের যদি দয়া হয় তাহলে আপনার আপিল গ্রহণ করতে পারে, অর্থাৎ বিলম্ব মওকুফ করে আপিল গ্রহণ করতে পারে। অর্থাৎ ঠিক একই বিধান অন্যান্য যে দরখাস্ত আছে সবগুলোর ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু দেওয়ানি মূল মামলার ক্ষেত্রে 5 ধারার বিধান প্রযোজ্য না। তাহলে বলেন তো বিলম্ব মওকুফ করতে আদালত বাধ্য কিনা? বাধ্য না। এটা ওনার যদি মনে হয় মওকুফ করতে পারে, তাও পারে। দেখেন তামাদি আইন 1908-এর 5 ধারায় তামাদির বিলম্ব মওকুফের আবেদন করতে হয়। সাধারণ নিয়ম হলো, আন্ডারলাইন করবেন, কোন আপিল, রিভিউ বা রিভিশন আইনে উল্লেখিত সময়ের মধ্যে দায়ের করতে হয়। আপিল, রিভিউ, রিভিশন আবেদন ইত্যাদি নির্ধারিত সময় দাখিল করতে না পারলে আদালত, আন্ডারলাইন করবেন, 3 ধারার বিধান অনুযায়ী উক্ত দরখাস্ত খারিজ করে দিতে পারে। বিলম্ব, আপিল, রিভিউ, রিভিশন বা কোনো আবেদন করার কারণে যেন উক্ত আপিল, রিভিউ, রিভিশন বা আবেদনটি খারিজ না হয়, সেই জন্য উক্ত আবেদনের সাথে আন্ডারলাইন করবেন 5 ধারায় বিলম্ব মওকুফের আবেদন করতে হবে। অ্যাপ্লিকেশন ফর কন্ডোনেশন অফ ডিলে বা সময় বৃদ্ধির আবেদন করতে হবে, অ্যাপ্লিকেশন ফর এক্সটেনশন অফ পিরিয়ড। আপিলকারী বা দরখাস্তকারী যদি আদালতকে সন্তুষ্ট করতে পারে যে, আন্ডারলাইন করে, নির্ধারিত সময়ের মধ্যে আপিল দায়ের বা দরখাস্ত দাখিল না করার যথেষ্ট কারণ ছিল, তাহলে আদালত বিলম্ব মওকুফের আবেদন মঞ্জুর করতে পারে। লেখেন, হবে লেখছে পারে। করতে পারে। যে সকল বিচারিক কার্যক্রমে 5 ধারার বিধান প্রযোজ্য, তামাদি আইনের 5 ধারা নিম্নলিখিত গোল দিবেন 5টা ক্ষেত্রে প্রযোজ্য। 3 ধারায় 3টা বিষয়, 5 ধারায় 5টা বিষয়, বা 4 ধারায় কয়টা বিষয়? 3টা। নিম্নলিখিত ক্ষেত্রে বিলম্ব মওকুফের আবেদন করা যায় বা সময় বৃদ্ধির আবেদন করা যায়: 1 আপিল, 2 আপিল করার অনুমতির দরখাস্ত বা অ্যান অ্যাপ্লিকেশন ফর লিভ টু আপিল, 3 রায় রিভিউর আবেদন, অ্যান অ্যাপ্লিকেশন ফর রিভিউ টু জাজমেন্ট, 4 রিভিশনের দরখাস্ত, অ্যান অ্যাপ্লিকেশন ফর রিভিশন। অন্য যে কোনো আবেদন যে ক্ষেত্রে 5 ধারা প্রযোজ্য করা যায়। তাহলে এখানে 5 ধারা কয়টা ক্ষেত্রে প্রযোজ্য? 5টা। মূল মামলার ক্ষেত্রে কি প্রযোজ্য? মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য না। ধরেন রুবেল, আপনারা একজন বেদখল করলো, বেদখল করার পরের দিনের তো আপনার হাত ভেঙে গেছে, আপনি পঙ্গু হসপিটালে আছেন 6 মাস, 1 বছর আছেন, কিন্তু মামলা করার তামাদি মেয়াদ ছিল 6 মাস। এখন 1 বছর পরে এসে আপনি কি ওই মামলা দায়ের করলে আদালত বিলম্ব মওকুফ করবে কিনা বলেন? রুবেল বলেন। কেউ বলেন না। করলেও করতে পারে, যেহেতু হাত ভাঙা বড় একটা কারণ। স্বপন সাহেব কি বলেন? মূল মামলার ক্ষেত্রেও দেন। তো আমি কি প্রশ্ন জিজ্ঞাসা করছি? আপনারে বেদখল করছে, যেদিন বেদখল করছে তারপরের দিন আপনি অসুস্থ হয়ে পঙ্গু হসপিটালে ছিলেন। 1 বছর পর হসপিটাল থেকে আপনার রিলিজ করছে, আপনি আসছেন, কিন্তু মামলা করার তামাদি মেয়াদ ছিল 6 মাস।
এখন আপনি কি ওই পঙ্গু হসপিটালের মেডিকেল সার্টিফিকেট টার্টিফিকেট নিয়ে মামলা দায়ের করতে পারবেন কিনা, বিল্ল মওকুফ করবে কিনা? স্যার এখানে তো আমার মূল মামলা ছিল দেওয়ানি মামলা স্যার, এই দেওয়ানি স্যার দেওয়ানি মামলার ক্ষেত্রে তো স্যার এই জায়গাটা প্রযোজ্য না স্যার। এমন দরখাস্ত করা মামলা করতে পারবেন কিনা সেটা বলেন। স্যার লড়াই বলে প্রযোজনা সেটি তো করছে, দরখাস্ত কি মঞ্জুর হবে কিনা তাই এই রুমা বলেন, ওনারে ওই 6 মাস বিলম্ব মওকুফ করবে কিনা, কেন করবে না? বিলম্ব মওকুফ কেমনে বুঝবো? মূল মামলার ক্ষেত্রে যে বিলম্ব মওকুফ করবে না বুঝবো কেমনে সেটা বলেন। এই যে যে পাঁচ ধারা যে 5টা বিষয়, এই জায়গা কি মূল মামলা আছে? না স্যার। হারার আগে হারিয়ে গেলে তো হবে না। দেখেন, আচ্ছা তাহলে মূল মামলার ক্ষেত্রে আপনার হাত ভাঙুক, আপনি মারা গেলেও তামাদি মেয়াদের এই বিধানটা প্রযোজ্য হবে, মানে বিলম্ব মওকুফের সুবিধা আপনি পাবেন। সহজ কথা। দেখেন, যে ক্ষেত্রে 5 ধারার বিধান প্রযোজ্য না, লিমিটেশন অ্যাক্ট এর 5 ধারা সুটের ক্ষেত্রে বা মূল মামলা, যেমন সুটের ক্ষেত্রে, এই বিথিকা বিশ্বাস, এই সুটের কালার কি? মকদ্দমা, জি, মানে এটা জামা কাপড়ের স্যুট না কিন্তু। সুটের ক্ষেত্রে বা মূল মামলা যেমন সত্য ঘোষণা, চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন, স্থায়ী নিষেধাজ্ঞা ইত্যাদি দায়ের করার মেয়াদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। অর্থাৎ মূল মামলা বা সুট দায়ের করার জন্য নির্ধারিত সময় অতিক্রম হয়ে গেলে সময় মওকুফ করার জন্য 5 ধারার আবেদন গ্রহণযোগ্য না। মূল মামলায় আপনি বিলম্ব মওকুফের সুবিধা পাবেন না, এটাই সাফ কথা। বিলম্ব মওকুফের জন্য এখন যথেষ্ট কারণ কি, মানে কোন কারণগুলো দেখালে আদালত আমার বিলম্ব মওকুফ করতে পারে, এটা 5 ধারায় কোনো সুনির্দিষ্ট কোনো গ্রাউন্ড বলে নাই। তবে উচ্চ আদালতের নজির থেকে জানা যায়, দেখেন বিভিন্ন মামলায় 5 ধারার আবেদনের ক্ষেত্রে বিষয়গুলো, নিম্নলিখিত বিষয়গুলো বিলম্বের যথেষ্ট কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে: মামলা দায়ের পর আইনের পরিবর্তন, পক্ষগণের অসুস্থতা, পক্ষগণের কারাবাস, দারিদ্রতা, অর্থের অভাব, সরকারি যে ক্ষেত্রে পক্ষ সরকারি কর্মকর্তা, অশিক্ষিত বা অজ্ঞতা, সাধারণ অবহেলা, অবহেলা কাটেন, সাধারণ অবহেলা হোক আর অসাধারণ অবহেলা হোক, কোনো অবহেলা শুনলেই আর কাজ হবে না। অবহেলা কাটিয়ে দেন ভাই, আইনজীবী প্রকৃত বল ইত্যাদি। অবহেলা থাকলে কি করবে না? গ্র্যান্ট করবেন। মানে দেখেন, এখানে আর একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, যে বিলম্ব মওকুফের ক্ষেত্রে আমরা লিখিত পরীক্ষার সময় পড়বো, আপনার 200 দিন বিলম্ব, 12 বছরও বিলম্ব হতে পারে। 12 বছরের যদি আপনি যৌক্তিক ব্যাখ্যা দিতে পারেন প্রতিটা দিনের, তাহলে আদালত আপনার বিলম্ব মওকুফ করতে পারে। কিন্তু আপনার একদিন বিলম্ব হয়েছে কিন্তু আপনি ব্যাখ্যা দিতে পারেন না, তাহলে কিন্তু মওকুফ করবে না। তার মানে কতদিন বিলম্ব হলো এটা কিন্তু কোনো বিষয় না, দেখতে হবে আমার যৌক্তিক কারণ আছে কিনা। একটা মামলা আছে, ওই মামলা এরকম ছিল যে একজন ব্যক্তি জন্ডিস রোগের চিকিৎসা নিছে কবিরাজের কাছে। তো নর্মালি কবিরাজের কাছে কোনো চিকিৎসা নিলে তো কোনো সার্টিফিকেট টার্টিফিকেট থাকার কথা না, কিন্তু তারপরও সে হাইকোর্ট বিভাগের সন্তুষ্ট করতে পারছে যে ওর ওনার আমি এই কারণে এতদিন আসতে পারি নাই, তো হাইকোর্ট বিভাগ তার বিলম্ব মওকুফ করছে। আবার আরেকটা আছে দুর্নীতি দমন কমিশনের একটা মামলা, তো সেখানে আপিলের ক্ষেত্রে ওই যে দুর্নীতি দমন কমিশনের যে উকিল, যে উনি ওই আপিলের ফাইলপত্র সব হারাই ফেলছে। হারাই ফেলার পরে আপিল করতে করতে দেরি হয়ে গেছে, তখন বলতেছে ইওর অনার আমি আপিলের ফাইলপত্র টত্র হারাই ফেলছিলাম, তাইলে আর মওকুফ কিন্তু করে নাই, কারণ হারাই ফেলানো মানে ওনার কি ছিল, অবহেলা ছিল। কি ভাই? না, কার্য দিবস না, সব দিন।
যদি এমন হতো স্যার যে ভোট পেয়ে গেছে অথবা সেটা বলা যায়, সেটা বলা যায়। আর একটা যেটা হলো আদালত সেটা আচ্ছা, জেনে রাখা বলো, 5 ধারায় তামাদি মওকুফের জন্য আবেদন করা মঞ্জুর করা আদালতের বিবেচনামূলক ক্ষমতা, আন্ডারলাইন করেন। ডিসক্রিপশনারি পাওয়ার, অর্থাৎ 5 ধারায় তামাদি মওকুফ করতে আদালত বাধ্য না। 5 ধারায় বিলম্ব মওকুফের ক্ষেত্রে আবেদনকারীকে বিলম্বের বল দিবেন যথেষ্ট কারণ বা সাফিসিয়েন্ট কজ প্রমাণ করতে হবে। সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো এই কথাটা দেখেন, বিশেষ আইনে উল্লেখিত তামাদি মেয়াদ বৃদ্ধির জন্য আন্ডারলাইন করবেন 5 ধারার বিধান প্রযোজ্য হবে না। অর্থাৎ বিশেষ আইনে উল্লেখিত তামাদি মেয়াদের মধ্যে আপিল, রিভিশন বা আবেদন দাখিল করতে না পারলে উক্ত বিলম্ব মওকুফের আবেদন করার ক্ষেত্রে 5 ধারা প্রযোজ্য হবে। বিশেষ ক্ষমতা আইন 1974, অর্থঋণ আদালত আইন 2003 ইত্যাদি। ধরেন নারী ও শিশু নির্যাতন দমন আইন একটা বিশেষ আইন, চেক ডিজনারের মামলা একটা বিশেষ আইন, তারপরে ধরেন আপনার যৌতুক নিরোধক আইন একটা বিশেষ আইন, এছাড়া অন্যান্য যে স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট একটা বিশেষ আইন। নারী ও শিশু নির্যাতন দমন আইনে যে রায় দেখ না কেন সংক্ষুব্ধ পক্ষ আপিল করবে 60 দিনের মধ্যে। কয়দিন? তাতে মৃত্যুদণ্ড দিলেও 60 দিন, আবার যদি নালিশকারীও সংক্ষুব্ধ হয় তারও কতদিন? 60 দিন। এখন একটা জিনিস খেয়াল করেন, ধরেন 60 দিনের মধ্যে একজন আপিল করতে পারে নাই, 70 দিনের মাথায় গিয়ে সে আপিল করলো এবং বলতেছে আমি অসুস্থ ছিলাম, এই কারণে বিলম্ব মওকুফের সুবিধা পাবে কিনা? পাবে না। বিশেষ আইনের ক্ষেত্রে 5 ধারার সুবিধা পাওয়া যাবে না। যদি দণ্ডবিধির অধীন হতো তাহলে আপনি 5 ধারার সুবিধা পাইতেন, কিন্তু বিশেষ আইনের ক্ষেত্রে কি বিলম্ব মওকুফের সুবিধা পাওয়া যাবে না। স্পেসিফিক ভাবে বলা থাকলে পাবে যে আইনের ক্ষেত্রে বিশেষ আইন প্রযোজ্য, সেই ক্ষেত্রে পাওয়া যাবে। ধন্যবাদ। আমরা একটু নামাজের বিরতি, নামাজের পরে আবার শুরু করবো ইনশাল্লাহ। তো বিরতির আগে যেটা আমরা বললাম যে বিশেষ আইনের ক্ষেত্রে তামাদি আইনের 5 ধারার সুবিধা পাওয়া যাবে না। অর্থাৎ বিশেষ আইনের ক্ষেত্রে আপিলের যে বিধিবিধান আছে সেই সময়ের মধ্যেই আপনাকে আপিল করতে হবে। যদি কোনো কারণে, যৌক্তিক কারণে যদি আপনার দেরিও হয়ে যায় তাহলে ওই বিলম্ব কিন্তু মওকুফ করার সুযোগ নেই। উদাহরণ যদি আমরা দেখি যে 1908 সালের দেওয়ানি কার্যবিধির অধীন ডিক্রি বা আদেশের তারিখ হতে 30 দিনের মধ্যে জেলা জজের নিকট আপিল দায়ের করা যায়, কিন্তু যথেষ্ট কারণে 30 দিনের মধ্যে আপিল দায়ের করতে না পারলে পরবর্তীতে বিলম্ব মওকুফের আবেদন সহ আপিল দায়ের করতে হবে। যদি বিলম্বের যথেষ্ট কারণ থাকে এবং বিলম্বের সন্তোষজনক ব্যাখ্যা থাকলে আদালত উক্ত বিলম্ব মওকুফের আবেদন মঞ্জুর করে আপিল গ্রহণ করতে পারে। কিন্তু মূল মামলা, যেমন সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর 9 ধারার অধীন দখল পুনরুদ্ধারের জন্য বেদখল হওয়ার তারিখ থেকে 6 মাসের মধ্যে মামলা দায়ের করতে হয়। কয় মাসের মধ্যে করতে হয়? 6 মাস। এই ক্ষেত্রে কোনো বেদখলকৃত ব্যক্তি 6 মাসের মধ্যে মামলা দায়ের করতে না পারলে মামলাটি 3 ধারা অনুযায়ী আদালত খারিজ করে দিবে। খারিজ করে দিবে, এটাই আদালতের জন্য বাধ্যতামূলক। কারণ 3 ধারায় বলাই আছে নির্দিষ্ট সময়ের মধ্যে মামলা, আপিল, দরখাস্ত দায়ের করতে হবে। এবং বাদী 5 ধারার অধীন বিলম্ব মওকুফের জন্য আবেদন করলেও আদালত তার নামঞ্জুর করে মামলা খারিজ করে দিতে বাধ্য, কারণ মূল মামলার ক্ষেত্রে আন্ডারলাইন করবেন 5 ধারা প্রযোজ্য না। কি মিলে না আপনাদের? আচ্ছা, তাহলে যেটা জানা গেল, ভাই বলেন যে 5 ধারা কয়টি ক্ষেত্রে প্রযোজ্য? 5টা। মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য? মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য না। দ্য লিমিটেশন অ্যাক্ট 1908-এর 5 ধারায় বর্ণিত তামাদি মেয়াদ বৃদ্ধির বিষয়টি নিচের কোন ক্ষেত্রে প্রযোজ্য নয়? কোন ক্ষেত্রে? মূল মামলা। কোন মূল মামলা? দেওয়ানি মূল মামলা। লিমিটেশন অ্যাক্ট 1908-এর 5 ধারা প্রযোজ্য হবে না কিসের ক্ষেত্রে? সুট মানে হচ্ছে মূল মামলা। 3 নাম্বারটা দেখেন, কোন মামলার ক্ষেত্রে তামাদি মেয়াদ মওকুফ হবে না? আপিল, রিভিশন, রিভিউ এগুলোর ক্ষেত্রে হবে, কারণ এগুলা 5 ধারায় 5টা বিষয়ের মধ্যে আছে। যেটা হবে না সেটা হচ্ছে সত্য ঘোষণা, কারণ সত্য ঘোষণা হচ্ছে আপনার মূল মামলা। তা যদি আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসে
যে কন্ডোনেশন অফ ডিলে শব্দটি 5 ধারায় কয়বার ব্যবহৃত হয়েছে? একবারও উল্লেখিত হয়নি। 2 নাম্বার প্রশ্নটা দেখেন, যে এক্সটেনশন অফ পিরিয়ড ইন সার্টেন কেসেস, এটা আন্ডারলাইন করেন। এক্সটেনশন মানে হলো বৃদ্ধি, অফ পিরিয়ড সময়, ইন সার্টেন কেসেস মানে নির্দিষ্ট ক্ষেত্রে। তাহলে কয়টা ক্ষেত্রে? 5টা ক্ষেত্রে। কয় ধারায় বলছে? 5 ধারা। এই যে দেখেন 3 নাম্বার, তামাদি আইনের 5 ধারায় বিলম্ব মওকুফের আবেদন করা যায় কয়টি ক্ষেত্রে? 5টি ক্ষেত্রে। 7 নাম্বার প্রশ্নটা দেখেন, লিমিটেশন অ্যাক্ট 1908 এর 5 ধারা প্রযোজ্য হবে না। কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে না? আরজি দাখিলের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। 10 নাম্বারটা দেখেন, যে তামাদি আইনের 5 ধারা অনুযায়ী নিম্নলিখিত কোনটি যথেষ্ট কারণ? হাইকোর্ট বিভাগের কোন আদেশ দ্বারা তামাদি মেয়াদ গণনা বা নির্ধারণ করতে বিভ্রান্ত হওয়া, তামাদির মেয়াদ না জানা, আইনজীবী নিয়োগ না দেওয়া। কোনটা? ওই যে হাইকোর্ট বিভাগের কোন আদেশ দ্বারা যদি গণনা করতে বিভ্রান্ত হয় তাহলে সেটা যথেষ্ট কারণ হতে পারে। বুঝতে পারছেন? তারপরটা দেখেন 13 নাম্বারটা, তামাদি আইনের 5 ধারায় বিলম্ব মওকুফের ক্ষেত্রে আদালত নিম্নলিখিত কোন বিষয়টি বিবেচনায় নিবে? বিলম্বের ব্যাপ্তি কোনো বিষয় না, বরং সন্তোষজনক ব্যাখ্যা। ব্যাপ্তি বুঝেন? মানে কয়দিন দেরি হয়েছে এটা বিষয় না, দরকার কি? সন্তোষজনক ব্যাখ্যা। 14 নাম্বারটা দেখেন, 14 নাম্বার, তামাদি আইনের 5 ধারায় বিলম্ব মওকুফের ক্ষেত্রে বিলম্বের যথেষ্ট কারণ বা সাফিসিয়েন্ট কজ ফর ডিলে প্রমাণ করতে হবে কাকে? যে পক্ষ বিলম্ব মওকুফের আবেদন করেছে তাকে। আমরা এখন চলে আসবো আইনগত অপারগতা বা লিগাল ডিসেবিলিটি। এখন আপনার কাছে মনে হতে পারে যে তাহলে মূল মামলার ক্ষেত্রে কি কখনোই বিলম্ব মওকুফের আবেদন করা যায় না? যায়, তবে সেটা 5 ধারায় যায় না। মূল মামলার ক্ষেত্রে বিলম্ব মওকুফের আবেদন করা যায় 14 ধারায় যায়। আবার এই যে আমরা আইনগত অপারগতা পড়বো, এখানেও আবেদন করা যায়। আইনগত অপারগতা সম্পর্কে আলোচনা করতে একেবারে ডান সাইডে দেখেন 6 থেকে 8 লেখা, লেখেন 6 থেকে 9, 6 থেকে 9। একবার পরীক্ষায় প্রশ্ন এসেছিল 2017 সালে, যে আইনগত অপারগতা সম্পর্কে আলোচনা করছে কত ধারা থেকে কত ধারা? 6 থেকে 9 ধারা। তো আইনগত অপারগতা আসলে কি, এটা আমরা একটু যদি আপনাদের এইভাবে বুঝাই, সেটা হচ্ছে যে যখন মামলাটার কারণ উদ্ভব হলো, ধরেন আমাদের রুবেল সাহেবরে বেদখল করলো, ওই মুহূর্তে যখন বেদখল করলো ওই মুহূর্তে উনি যদি থেকে না বলো উন্মাদ অথবা জড়বুদ্ধি সম্পন্ন, কি কি বলেন? না বলো, উন্মাদ অথবা জড়বুদ্ধি। বৈধ অপারগতা হলো 3টা, না বলকত্ব, উন্মাদ আর জড়বুদ্ধি। যখন ওনারে বেদখল করলো ওই মুহূর্তে উনি ছিলেন নাবালক। তাহলে আমরা জানি 9 ধারা মামলার তামাদি মেয়াদ কতদিন? 6 মাস। কিন্তু উনি যখন বেদখল করলো ওনার বয়স ছিল 11 বছর। উনি সাবালক হবে কয় বছর পর? আরো 7 বছর পরে। তাহলে এই যতদিন পর্যন্ত উনি সাবালক না হচ্ছে ততদিন পর্যন্ত ওনার মামলা করার তামাদি মেয়াদ শুরু হবে না। 18 বছর যখন হয়ে যাবে তখন 18 বছর হওয়ার 6 মাসের মধ্যে উনি মামলা করতে পারবেন। বুঝেন কিনা? ঠিক একইভাবে অন্যান্য দেওয়ানি মামলার ক্ষেত্রে, যে যখন মামলার কজ অফ অ্যাকশন কারণ উদ্ভব করছে ওই মুহূর্তে কি কি ছিলেন? না বলো, উন্মাদ অথবা জড়বুদ্ধি। আরিফ সাহেব একজনের কাছ থেকে 1 লাখ টাকা ধার নিছে। ধার নেওয়ার পরে আরিফ সাহেব বলতেছে যে তোমার টাকা আর আমি দিব না। যেদিন বলছে দিব না ওই মুহূর্তে ওই লোকটা ছিল উন্মাদ। উন্মাদ মানে পাগল। তা নর্মালি অর্থের মামলা করতে হয় 3 বছরের মধ্যে। আরিফ সাহেব যেদিন বলছে দিব না সেদিন থেকে কয় বছরের মধ্যে মামলা করবে? 3 বছর। কিন্তু যখন মামলা করবে, যখন কারণ উদ্ভব হয়েছে ওই মুহূর্তে উনি ছিল কি? উন্মাদ। তাহলে উনি যদি 10 বছর পর উন্মাদনার অবসান পায়, তাহলে 10 বছর পর থেকে 3 বছর, 10 বছর পর থেকে 3 বছর। যদি এরকম হয় যে ওই লোকটা পাগল থাকা অবস্থায় মারা গেছে, ওনার যদি ছেলে থাকে বা বৈধ প্রতিনিধি থাকে, তারা যদি সাবালক থাকে তারা মামলা করতে পারবে কয় বছরের মধ্যে? যদি দেখা গেল ওনার ছেলে আছে কিন্তু সেও নাবালক, সেও কি নাবালক, সে যতদিন পর্যন্ত সাবালক না হচ্ছে তখন থেকে, যখন সাবালক হবে তখন থেকে 3 বছর। যদি এমন হয়
যে সাবালক হওয়ার আগে 3 সে মারা গেছে, তাহলে তার আবার যদি কোনো বৈধ প্রতিনিধি থাকে সে মামলা করবে তামাদি মেয়াদের মধ্যে। আর যদি এরকম আজীবন চলতে থাকে তো চলতেই থাকলো, সমস্যা নাই। তাহলে আমার মনে রাখতে হবে যে যখন থেকে এই 3টার অবসান হবে তখন থেকে মামলা দায়ের করতে হবে। বুঝতে পারছেন? তাহলে বিলম্ব মওকুফের কথা যদি আসে, যে মূল মামলায় বিলম্ব মওকুফ করে কয় ধারায়? 6 ধারায়। 5 ধারায় করা যায় না, করা যায় কত ধারায়? 6 ধারায়। আর সামনে আর একটা বলবো 14 ধারা। 6 ধারায় বিলম্ব মওকুফ মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য। কয়টা ক্ষেত্রে? 3টি ক্ষেত্রে হলো নাবালকত্ব, উন্মাদ আর জড়বন্দি। আর মজার বিষয় হচ্ছে যে 5 ধারা যেরকম মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য ছিল না, 6 ধারা মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু আপিল, রিভিউ, রিভিশন এগুলার ক্ষেত্রে প্রযোজ্য না। একটু পড়ি দেখেন। আমরা সরাসরি 6 ধারায় চলে আসি, উপরে আলোচনা না পড়ি। দেখেন ধারা আইনগত অপারগতা, আন্ডারলাইন করে লিগ্যাল ডিসেবিলিটি। তামাদি আইনের 6 ধারা অনুযায়ী গোল দিবেন 3টি বিষয়কে আইনগত অপারগতা হিসেবে উল্লেখ করা হয়েছে। কয়টি বিষয়? 3টি। 1 নাবালকত্ব, মাইনরিটি। 2 উন্মাদ, ইনস্যানিটি, জড় বুদ্ধি বা চরম বুদ্ধিহীনতা, ইডিওসি। তো এই 3টা আপনার মনে রাখতে হবে। কি কি? নাবালকত্ব, উন্মাদ, জড় বুদ্ধি বা চরম বুদ্ধিহীনতা। 6 ধারার দেখেন বলতেছে যে 6 ধারার বিধান প্রযোজ্য হবে মকদ্দমা বা কার্যক্রম বা জারি আবেদন, ডিক্রি জারির, সুটের ক্ষেত্রে, প্রসিডিংস এর ক্ষেত্রে, আর একটা বলেন অ্যাপ্লিকেশন ফর এক্সিকিউশন অফ ডিক্রি। তার মানে 6 ধারার বিধান প্রযোজ্য না। নিচে আসেন দেখেন, আপিল, রিভিউ, রিভিশন, আবেদন ইত্যাদি ক্ষেত্রে 6 ধারার বিধান প্রযোজ্য হবে না। এখন যদি যখন আপিল করবেন ওই মুহূর্তে আপনি পাগল, 5 মাস পর সুস্থ হয়েছেন, তাহলে আপনি তো, এটাও একটা যথেষ্ট কারণ আমি অসুস্থ, পাগল পাগলামি একটা অসুস্থতা না? তাহলে আপনি তো 6 ধারার সুবিধা পাচ্ছেন না, তাহলে আপনি আবেদন করবো কয় ধারায়? 5 ধারায়। আমি বলবো যে আমি অসুস্থ ছিলাম, পাগল ছিলাম, এই কারণে আমি আপিল করতে পারি নাই, তাহলে আমি 6 ধারায় করতে পারতেছি না, করবো কয় ধারায়? 5 ধারায়। আর একটা 6 ধারার আর একটা বিষয় হলো, তাহলে 6 ধারায় শুধু আবেদন করতে পারে বাদী, বিবাদী পারে না। বাদী পারে আর ডিক্রিদার। ঠিক আছে? বাদী আর ডিক্রিদার। বিবাদী যদি নাবালক হয় সে 6 ধারার সুবিধা পাবে না। 6 ধারার সুবিধা পাবে শুধুমাত্র কে? বাদী। আর একটা কথা হচ্ছে, 6 ধারায় সুবিধা যদি আপনি নিতে চান, তাহলে যেদিন কজ অফ অ্যাকশন শুরু হয়েছে ওই মুহূর্তে আপনাকে নাবালক, উন্মাদ বা জড়বুদ্ধি থাকতে হবে। যেদিন বেদখল হয়েছেন সেদিন ছিলেন সুস্থ, পরের দিন যায় পাগল হয়েছেন, তাহলে কিন্তু আপনি 6 ধারার সুবিধা পাবেন না। 6 ধারার সুবিধা হতে হলে যেদিন আপনি বেদখল হয়েছেন ওই মুহূর্তে কি থাকা লাগবে? পাগল বা উন্মাদ বা এই যে আপনার জড়বুদ্ধি বা নাবালক। তাহলে দেখেন যে 6 ধারা আপিল, রিভিউ, রিভিশন, আবেদন ইত্যাদি ক্ষেত্রে প্রযোজ্য না। যেমন আপিল দায়েরের সময় যদি আপিলকারী আইনগত অপরাধ হয় তাহলে আপিল দায়েরের তামাদি মেয়াদ গণনা স্থগিত থাকবে না। তারপরে দেখেন তামাদি আইনের আন্ডারলাইন করবেন 6 থেকে 8 ধারা কোন নাবালক, উন্মাদ বা জড়বুদ্ধি ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য হবে যদি সে গোল দিবেন মামলার কি হয়? বাদী হয়। তাহলে বিবাদী কি 6 ধারার সুবিধা পাবে? পাবে না। অর্থাৎ সে যদি মামলা দায়ের করে এবং ডিক্রি জারির আবেদন করে, কিন্তু সে যদি গোল দিবেন বিবাদী হয় বা তার বিরুদ্ধে মামলা করার ক্ষেত্রে 6 থেকে 8 ধারা প্রযোজ্য না, এবং এই ক্ষেত্রে তামাদি আইনে নির্ধারিত সময়ের মধ্যে মামলা দায়ের করতে হবে। আরিফ সাহেব, নাবালক নাবালক ব্যক্তি মামলা করতে পারে কত আদেশে আছে? 7 আদেশ হবে কেন? নাবালকের মামলা, নাবালক ব্যক্তি বাদী কারের মাধ্যমে মামলা করে বলেন? কার মাধ্যমে করে? আচ্ছা, আর একটা বিষয় একটু ব্যাখ্যা করি। নাবালকের হাতে অপশন 2টা। যদি মামলার কারণ উদ্ভব হয় সে ইচ্ছা করলে 6 ধারার সুবিধা নিতে পারে। 6 ধারার সুবিধা নিলে যখন সে সাবালক হবে সে নিজেই মামলা দায়ের করবে। আর সে যদি মনে করে যে না আমার এখনই প্রতিকার দরকার, তাহলে সে মামলা করবে কার মাধ্যমে? নেক্সট ফ্রেন্ডের মাধ্যমে। বুঝতে পারছেন? তাহলে তার হাতে অপশন 2টা, সে ইচ্ছা করলে 6 ধারার সুবিধা নিতে পারে, আর যদি 6 ধারার সুবিধা না নেয় তাহলে আসন্ন বন্ধুর মাধ্যমে মামলা দায়ের করবে, যা বলা হয়েছে কত আদেশে? 32 আদেশে।
হ্যাঁ, অগ্রক্রয়ের ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য না। দেখেন, আচ্ছা, তাহলে আমরা এখানে একটু চলে আসি যে তাহলে পৃথিকা বিশ্বাস বলেন যে 6 ধারায় বৈধ অপারগতা কয়টা বিষয়কে দেখানো হয়েছে? কি কি? উন্মাদ, জড়বুদ্ধি। কে এই সুবিধা পাবে? কে, বাদী না বিবাদী? বাদীর এই নাবালক থাকতে হবে কখন? যখন মামলাটা শুরু হবে, মানে যেদিন সেই দিন হতে হবে। সেই দিন হইতে হবে। আর নাবালক এই সুবিধা মানে সে যদি ইচ্ছা করে যে সে এই সুবিধা নিবে না, মামলা করবে, করতে পারবে কিনা? তার অভিযোগ next time। নেক্সট ফ্রেন্ডের মাধ্যমে মামলা করতে হবে। ধন্যবাদ। আইনগত অপারগতার ক্ষেত্রে যখন মকদ্দমা দায়েরের তামাদি মেয়াদ গণনা শুরু হবে, দেখেন এটা একটু দেখেন। মামলা করার অধিকারী কোনো ব্যক্তি যে সময় সে মামলা করার অধিকারী হয় উক্ত সময় সে নাবালক, উন্মাদ বা জড়বুদ্ধি থাকলে, আন্ডারলাইন করেন, তার মামলা করার তামাদি মেয়াদ গণনা শুরু হবে যখন তার এই আইনগত অপারগতা অর্থাৎ নাবালকত্ব, উন্মাদ বা জড়বুদ্ধিতে অবসান হবে তখন থেকে। তাহলে যখন মামলার কারণ উদ্ভব হলো ওই মুহূর্তেই আপনাকে কি থাকতে হবে? নাবালক, উন্মাদ অথবা জড়বুদ্ধি। বিগত বছরের প্রশ্ন দেখেন। আর এখানে আর একটা বিষয় একটু বলে রাখা দরকার, সেটা হচ্ছে যে 6 ধারায় 4টা সাবসেকশন আছে। তো এই আমাদের প্রিলির জন্য সাবসেকশন জরুরি না। 6 ধারায় এরকম বলছে যে যখন কোনো ব্যক্তি নাবালক, উন্মাদ বা জড়বুদ্ধি হয়, যখন তার এই বৈধ অপারগতার অবসান হবে তখন সে মামলা করতে পারবে। 6-1। 6-2 বললো যে যখন কোনো ব্যক্তি নাবালক, উন্মাদ থাকা অবস্থায় মৃত্যুবরণ করে তখন তার যে বৈধ প্রতিনিধি আছে সে যদি কোনো সমস্যা না থাকে মামলা দায়ের করতে পারবে। মানে 6-2 মানে হলো দুইটা। আর 6-3 বলতেছে যে যখন কোনো ব্যক্তি নাবালক, উন্মাদ থাকা অবস্থায় মৃত্যুবরণ করছে, আবার তার যে ছেলে আছে সেও দেখা গেল আহ মানে নাবালক, যখন সে সাবালক হবে তখন সে মামলা করতে পারবে। এই কথাগুলোই বলছে 6-1, 6-2, 6-3। বিগত বছর প্রশ্ন দেখেন। দ্য লিমিটেশন অ্যাক্ট 1908-এর 6 ধারায় বর্ণিত বৈধ অগ্রগতার সুবিধা মামলা দায়ের সহ অন্য কোন ক্ষেত্রে নেওয়া যাবে? কোন ক্ষেত্রে? জারির আবেদন। জারির আবেদন, ডিক্রি জারির আবেদন। আরিফ সাহেব বলেন তো দেখি, ডিক্রি জারির আবেদন কতদিনের মধ্যে করতে হয়? ডিগ্রি পাইছে, ডিগ্রি জারি নম্বর, জি স্যার, ডিগ্রি জারি নম্বর করা যাবে 1 যোগ 5 স্যার, 12 হচ্ছে। 1 যোগ পরে, দারুণ। 3 মাস না 3 বছর যায়। হ্যাঁ, করতে হবে এর মধ্যে। বাংলাদেশ চিংড়ি কোচিং করাচ্ছি আমি। দেখেন এই জারি মামলা, রুবেল সাহেব বলেন কয়দিনের মধ্যে করতে হয় জারি মামলা? 3 বছরের ভিতরে আজকে রেজিস্ট্রেশন করা থাকলে 5 বছর। 12 বছর। 3 বছর। 6 বছর। 6 বছর কখন, আর 12 বছর কখন, আর 3 বছর কখন? বিথিকা বলেন। 3 বছর রেজিস্ট্রেশন না করলে। আর আর 6 বছর হলো রেজিস্ট্রেশন করলে। আর 12 বছর কখন? মানে ওইটা যদি বলেন। আর ওইটা যদি হয় বুঝতে। আচ্ছা, 2 নম্বর, জেড নাবালক থাকা অবস্থায় তার মামলা করার অধিকার জন্মে তামাদির সময় গণনা শুরু হবে যখন কি হবে? 3 নম্বর প্রশ্ন পড়েন মাসুদ সাহেব। তামাদি আইনের কোন ধারায় আইনগত অপারগতার বিধান সমূহ বর্ণনা করা হয়েছে? কোন ধারায়? 6, 7, 8, 9। ধন্যবাদ। আমরা 7 ধারায় চলে আসি। দেখেন 7 ধারা। 7 ধারায় বলতেছে একাধিক বাদী শব্দটা বলতেন বা দরখাস্তকারীর মধ্যে একজনের অপারগতা। ধরেন একটা মামলা করার অধিকারী 3 জন মিলে, কিন্তু 3 জনের মধ্যে দেখা গেল একজন নাবালক বা একজন পাগল, তাহলে বাকি 2 জন মামলা করতে পারবে কিনা, এই কথাটাই বলা হয়েছে 7 ধারায়। ধরেন রশিদ সাহেব, বেনজির সাহেব আর বিকাশ, এই 3 জনের হচ্ছে আমরা মাল্টিপারপাস যে ফার্ম আছে সেটা,
তা ওনাদের কাছ থেকে বিথিকা বিশ্বাস 1 লক্ষ টাকা লোন নিছে, শোধ করার কথা 1 বছরের মধ্যে। তো 1 বছর পেরিয়ে গেছে, বিথিকা বিশ্বাস আর টাকা পরিশোধ করতে পারে নাই। তাহলে মামলা করবে কে কে বলেন তো? কে কে? তিনজনের ফার্ম, ওই বিকাশ, রশিদ সাহেব আর বেনজির, তিনজন বাদী হয়ে মামলা করবে কার বিরুদ্ধে? বিথিকার বিরুদ্ধে, টাকা আদায়ের জন্য। কিন্তু যখন মামলার কারণ উদ্ভব হলো, ওই মুহূর্তে দেখা গেল যে বেনজির পাগল হয়ে গেছে আর বিকাশ আর রশিদ সাহেব ঠিক আছে। তাহলে এখন বিকাশ আর রশিদ সাহেব কি মামলা করতে পারবে কিনা, নাকি বেনজিরের সুস্থ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে? এই কথাটাই বলছে কত ধারায়? 7 ধারায় বলা হয়েছে যে যদি তাদের মানে ওই বিষয়টা অনেকটা এরকম যে যখন তারা ফার্ম গঠন করছে, যদি তাদের যে আহ নিয়ম যে হ্যাঁ মেমোরান্ডাম বলে, তো ওখানে যদি লেখা থাকে যে যে কোনো একজনের অনুপস্থিতিতে অন্যরা মামলা দায়ের করতে পারবে বা কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে, তাহলে বিকাশ আর রশিদ সাহেব মামলা করতে পারবে। আর যদি বলা থাকে যে না, যে কোনো সিদ্ধান্ত নিতে হলে সর্বসম্মতিক্রমে নিতে হবে, তাহলে তিনজন যখন একেবারে সুস্থ হবে তখনই কি করা যাবে? মামলা করতে পারবে। তাহলে বেনজির সাহেব বলেন তো, যে একাধিক যদি বাদী থাকে, একজন যদি বা দুইজন যদি অপরাধ থাকে, তাহলে তারা ওই যারা সুস্থ তারা মামলা করতে পারবে কিনা? উল্লেখ না থাকে তাহলে পারবে না। সবাই যখন মানে আইনগতভাবে ঠিক থাকবে তখনই মামলা দায়ের করা যাবে। বিদুর সাহেব, বৈধ অপারগতার সুবিধা কে পায়, বাদী না বিবাদী? আর বিবাদী কখন পায়? বিবাদীর বয়স কত বছর কমলে পায় বলেন? পায় পায়, কখন পায়? বৈধ অপারগতার সুবিধা বিবাদী পায় না, বিবাদী পায় না। দেখেন, মনে জোর নাই। দেখেন, আমরা একটু পড়ি। যে ক্ষেত্রে একাধিক ব্যক্তি মামলা বা কার্যধারা দায়ের করার অধিকারী হয় এবং ডিক্রি জারির জন্য দরখাস্ত দাখিল করার অধিকারী হয় এবং তাদের সকলেই আইনগত অক্ষম হলে তাদের কারোর বিরুদ্ধে তামাদি অতিবাহিত হবে না। যদি সকলেই অক্ষম থাকে তাহলে তা কারোর বিরুদ্ধেই হবে না। কিন্তু যদি এমন হয় যে, আন্ডারলাইন করবেন, তাদের মধ্যে এক বা একাধিক ব্যক্তি আইনগতভাবে অক্ষম, তাহলে একজন বা দুইজন অক্ষম কিন্তু বাকিরা আইনগতভাবে সক্ষম বা সুস্থ, সেই ক্ষেত্রে তামাদি মেয়াদ সকলের বিরুদ্ধে অতিবাহিত, আন্ডারলাইন হবে কি হবে না তা নিম্নলিখিত ভাবে নির্ধারণ করতে হবে। যে সকল ব্যক্তি আইনগতভাবে অপরগ তাদের সম্মতি ছাড়া, যে ব্যক্তি আইনগতভাবে অপরগ না সে যদি আন্ডারলাইন করেন দায় মুক্তি বা ঋণ পরিশোধ করতে পারে, তাহলে সকলের বিরুদ্ধে তামাদি মেয়াদ অতিবাহিত। মানে যারা সুস্থ তাদের যদি মামলা করার অধিকার থাকে, অধিকার আছে কিনা বুঝবো কিভাবে? যখন ওই কোম্পানিটা বা ফার্মটা গঠন হয়েছে তাদের গঠনতন্ত্রে ওই কথা আছে কিনা। কিন্তু আইনগতভাবে সক্ষম ব্যক্তি আইনগত অপরাধ ব্যক্তিদের সম্মতি ছাড়া দায় মুক্তি বা ঋণ পরিশোধ করতে না পারলে তাদের কারোর বিরুদ্ধে তামাদি মেয়াদ অতিবাহিত হবে না। 7 ধারা বুঝেন নাই কেউ আছেন? মোর্শেদ সাহেব বুঝছেন না ভাই? এই বাক্সি, বুঝছেন? সেলফ প্র্যাকটিস দেখেন, তামাদি ড্যাশ ধারায় বৈধ অপরাধ থেকে সংজ্ঞায়িত করা হয়েছে। কয় ধারায়? 5 নাম্বার প্রশ্নটা দেখেন। আইনগত অপারগতার ক্ষেত্রে তামাদি মেয়াদ গণনা করা স্থগিত থাকবে যদি আইনগত অক্ষম ব্যক্তি কি হয়? বাদী বা ডিক্রি জারির আবেদনকারী হয়। বাদী বা ডিক্রি জারির আবেদনকারী হয়। আচ্ছা, 6 নাম্বার দেখেন, ক মামলার বাদী, খ মামলার বিবাদী ক ক্ষয়ের বিরুদ্ধে চুক্তি সুনির্দিষ্ট বলবৎকরণে মামলা করতে চায়, অন্তঃস্থদের চাই হবে, চাই চুক্তিভঙ্গের তারিখ হতে, যেদিন চুক্তিভঙ্গের তারিখ সেদিন খ উন্মাদ হয়ে যায়। এই ক্ষেত্রে উন্মাদ হয়েছে বাদী না বিবাদী? কে হয়েছে বলেন? বিবাদী। তাহলে এই ক্ষেত্রে ক কে তামাদিতে নির্ধারিত সময়ের মধ্যে মামলা করতে হবে। মামলার তামাদি মেয়াদ গণনা স্থগিত থাকবে না। কেন থাকবে না বলেন? কারণ এই জায়গা তো বিবাদী, আর বিবাদীর ক্ষেত্রে তো 6 ধারার বিধান প্রযোজ্য হবে না।
আশা করি বুঝতে পারছেন। 10 দেখেন, 10 ক নাবালক থাকাকালে একটি নৌকার ভাড়া আদায়ের জন্য মামলা করে অধিকার লাভ করে। অধিকার লাভ করছে কখন? যখন সে কি ছিল? নাবালক। ক এর মামলা দায়েরের তামাদি মেয়াদ শুরু হবে কখন? সাফল্য হওয়ার পর। সাবালক হওয়ার পর থেকে বা নাবালকত্ব অবসান হওয়ার পর থেকে। বুঝতে পারছেন? 11 নম্বর ও বিবিআই, 12 নম্বর বিবিআই, এগুলা সব একই টাইপের পড়বেন। 13 নম্বরটা দেখেন, 13 খ গ ঘ একটি ফার্মের অংশীদার, মানে কবির, গণেশ আর ঘনশ্যাম এই তিনজন হচ্ছে কি মালিক। করিম মুক্ত ফার্মের নিকট ঋণগ্রস্ত হয়, মানে ঋণ নিছে কে? করিম। খ হচ্ছে উন্মাদ, কবির উন্মাদ আর গণেশ হচ্ছে নাবালক। খ এবং গ এর সম্মতি ব্যতীতই ঘনশ্যাম দেনাদার ক কে ঋণ মুক্ত করতে পারে কি? ঋণ মুক্ত মানে তার কাছ থেকে ঋণ আদায় করতে পারবে কিনা? বলেন তো পারবে কিনা? যদি তাদের গণতন্ত্রে লেখা থাকে যে একজনের অনুপস্থিতিতে আত্মীয়স্বজন পারবে অথবা হ্যাঁ পারবে, পারবে, তাহলে পারবে। আর যদি তাদের গঠনতন্ত্রে না থাকে তাহলে পারবে না। বাট এই জায়গার উত্তরটা ঠিক নাই। এই জায়গা আমরা আমাদের মূল বেয়ার একটা 7 ধারায় দুইটা উদাহরণ আছে। এক জায়গায় বলছে পারবে আর এক জায়গায় বলছে পারবে না। যে জায়গায় ওনাদের আগে থেকে বলা আছে সেক্ষেত্রে পারবে, আর আগে থেকে বলা না থাকলে পারবে না। সহজ কথা। আমরা 8 ধারায় চলে এসি। 8 ধারা বিশেষ ব্যতিক্রম। হ্যাঁ, সব শেষ হয়ে যাচ্ছে। স্পেশাল এক্সেপশন, গোল্ডেন ধারা 8। ছয় এবং 7 ধারার ব্যতিক্রম আলোচনা করছে কয় ধারায়? 8 ধারায়। দেখেন, 8 ধারার উল্লেখিত বিশেষ ব্যতিক্রম সাপেক্ষে 6 ও 7 ধারায় উল্লেখিত আইনগত অক্ষমতা বিশ্লেষণ করতে হবে। 6 ও 7 ধারার বিধান নিম্নলিখিত ক্ষেত্রে প্রযোজ্য হবে না। আন্ডারলাইন করবেন। অগ্রক্রয়ের অধিকার বলবৎকরণের মামলায় সুটস টু এনফোর্স রাইটস অফ প্রিএমশন। অগ্রক্রয়ের মামলার ক্ষেত্রে 6 ধারার সুবিধা পাওয়া যাবে না। পরীক্ষায় প্রশ্ন আসবে যে বৈধ অপরগতার সুবিধা পাওয়া যাবে না কোন ধরনের মামলায়? অগ্রক্রয়ের মামলায়। এবং দেখেন, আইনগত অপরগতা অবসান হওয়ার পর থেকে, আন্ডারলাইন করেন, এটা গোল দেন, আইনগত অপরগতা অবসান হওয়ার পর থেকে বা আইনগত অক্ষম ব্যক্তির গোল দিবেন মৃত্যু হওয়ার, গোল দিবেন 3 বছরের বেশি সময় তামাদি মেয়াদ থাকবে না। এই সময়ের মধ্যে যে কোনো মকদ্দমা অবশ্যই দায়ের করতে হবে বা আবেদন করতে হবে। এটার অর্থ কি? এ জায়গা দুইটা কথা বলছে। অগ্রক্রয়ের মামলার ক্ষেত্রে 6 ধারার বিধান প্রযোজ্য হবে না। এক, আপনি যখন বৈধ অপরগতার অবসান হবে, অর্থাৎ আপনি যখন নাবালক থেকে সাবালক হবেন অথবা উন্মাদ থেকে সুস্থ হবেন, জড় বুদ্ধি থেকে সুস্থ হবেন, তখন আপনি মামলা করার জন্য সর্বোচ্চ সময় পাবেন কত বছর? অথবা যদি বৈধ অপরাধ থাকা অবস্থায় মারা যান, তাহলে তার যে বৈধ প্রতিনিধি থাকবে সে সময় পাবে কতদিন? 3 বছর। একটু বোঝার বিষয় আছে। ধরেন বিকাশ একটা 12 ধারার মামলা, 8 ও 42 ধারা, 8 ও 42 ধারা তামাদি মেয়াদ হচ্ছে কতদিন? 12 বছর। তো বিকাশ যখন মামলা করার কারণ উদ্ভব হলো, বিকাশ সেই সময় ছিলেন নাবালক, ওনার বয়স ছিল 11 বছর। উনি 18 বছর পরে, মানে আর 7 বছর পরে 18 বছর হয়েছে, মানে 7 বছর পরে উনি কি হয়েছে? সাবালক হয়েছে। কিন্তু মামলা করার তামাদি মেয়াদ ছিল কত বছর? 12 বছর। 7 বছর পর উনি সুস্থ হয়েছে, ওনার হাতে অলরেডি আছে কত বছর? তাহলে এই জায়গায় আমার 8 ধারার সুবিধা লাগতেছে না, অলরেডি 3 বছরের বেশি। যদি এরকম হতো যে বিকাশ পাগল ছিল, 12 বছর পর সুস্থ হয়েছে, 12 বছর পর সুস্থ হয়েছে, তাহলে পাবে কত? 8 ধারা অনুযায়ী 3 বছর। 8 ধারা অনুযায়ী বুঝেন কিনা? যদি এমন হতো যে বিকাশ 11 বছর পর সুস্থ হয়েছে, তাহলে ওনার হাতে তো 1 বছর আছে, আর 8 ধারা থেকে যোগ হবে কয় বছর? মোট 3 বছর। বুঝেন কিনা? যদি এমন হতো উনি 10 বছর পর সুস্থ হয়েছে, হাতে 2 বছর আছে, আর 8 ধারা থেকে যুক্ত হবে কয় বছর? বুঝতে পারছেন? কিন্তু যদি ওনার কাছে 3 বছরের বেশি থাকে, তাহলে আর 8 ধারার সুবিধা লাগবে না।
আচ্ছা পীযূষ বলেন তো, যে একটা মামলা করার তামাদি মেয়াদ 6 বছর, যখন মামলার কারণ উদ্ভব হলো ওই সময় সে পাগল ছিল, 5 বছর পর সে সুস্থ হয়েছে, তা এখন সে মামলা করার জন্য আর কত সময় পাবে পীযূষ বলেন? 1 বছর, আর 8 ধারা অনুসারে কত? 2 বছর, মোট কত? 3 বছর। যদি সে 6 বছর পর সুস্থ হতো, 3 বছর যদি সে 3 বছর পর যদি সে ধরেন 1 বছর পর সুস্থ হয়েছে তাহলে কত? তাহলে তো তার অলরেডি হাতে 5 বছর। বুঝেন কিনা? 9 ধারায়। আচ্ছা ধন্যবাদ। এই শুনেন, মোর্শেদ সাহেব জিজ্ঞেস করছে যদি 9 ধারায় হয়, 9 ধারায় হলে উনি 6 মাসের বেশি পাবে না। বুঝতে পারছেন? অর্থাৎ ধরেন 9 ধারার মামলা, সে 12 বছর পর সুস্থ হয়েছে, তাহলে তামাদি মেয়াদ পাবে কত? 6 মাস, কারণ মূল মামলা তামাদি মেয়াদই ছিল 3 বছরের পর। তো এই জায়গায় সে 6 মাসের বেশি পাবে না। যদি 12 ধারার মামলা হয়, 1 বছর তামাদি মেয়াদ, সে ধরেন 10 বছর পর সুস্থ হয়েছে, তাহলে কত বছর পাবে? ওই 1 বছরই। 2 বছর কেন? হ্যাঁ পাগল ছিল এর জন্য এক্সট্রা 1 বছর আর এসের 1 বছর, তা না। যদি তামাদি মেয়াদ 3 বছরের বেশি থাকে তাহলে সর্বোচ্চ পাবে 3 বছর। আর যদি যে সকল মামলার 6 মাস, 1 বছর, 2 বছর, তার জন্য সুস্থ হওয়ার পর ওই 3 বছর, সরি ওই 6 মাস বা 1 বছরই পাবে। মাসুদ একটু বলেন দিন। স্যার, মাসুদ, মূলত ওইখানে 8 ধারার যে বিষয়টা, যদি কোনো মামলায় তামাদি মেয়াদ থাকে, নির্দিষ্ট যে মেয়াদ, দেখা যাচ্ছে কি যে আটকের মামলা তামাদি মেয়াদ 12 বছর। যদি কোনো লোক ওই 12 বছরই অসুস্থ থাকে, তাহলে সে যে তামাদি মেয়াদের 8 ধারার মধ্যে 3 বছর সে পাবে। জি, আর যদি সে 12 বছর না 10 বছর অসুস্থতায় ভুগছে, তাহলে 3 বছর হাতে আছে। ওই হাতে আছে, এই জায়গায় 8 ধারার সুবিধা নেওয়া লাগতেছে না। এটা হচ্ছে স্যার মূল 8 ধারার সুবিধা। কে বুঝেন নাই বলেন? আরো বিস্তারিত আমরা পড়বো, বাট যা আলোচনা করলাম এই জায়গা কে বুঝেন নাই? সুমন সেন বুঝেন নাই? তা না বুঝলে লজ্জা পান কে? বলেন না কেন? এই সমীরন বুঝতেন? 1 বছর চেয়ে ক্যাপ্টেন তো কাছে প্র্যাকটিস 3 বছর পাবে, সেই জন্য আবার 1 বছর নিয়ে গেল। ওরে বাবা ওই হিসেবে। আচ্ছা আজকে এই পর্যন্তই, আগামীকাল আসেন, আগামীকাল আমরা এটা বিস্তারিত পড়বো। আর আজকে পরীক্ষা আছে মাগরিবের পরে। আবার ওই, তাই? ওই।